Assalamu alaikum. Welcome to the 15th lecture of 20th Century English Literature 2. আমরা পড়ছি জেমস জয়েসের A Portrait of the Artist as a Young Man থেকে। আমরা গত লেকচারগুলোতে চ্যাপ্টার 4 পর্যন্ত কভার করেছি। আজকে আমরা লাস্ট চ্যাপ্টার এই উপন্যাস A Portrait নভেলের চ্যাপ্টার 5 অ্যানালিসিস আমরা করতে যাচ্ছি। আশা করি দেখতে পাচ্ছেন। A Portrait of the Artist as a Young Man, Chapter 5, Summary and Analysis. আমরা যেভাবে গত লেকচারগুলোতে অ্যানালিসিস করেছি এভাবেই আমরা সামনে আগাতে থাকব। আমরা গত লেকচারে কোথায় ছিলাম? গত লেকচারে আমরা ছিলাম স্টিফেন ডেডালাস ওর মধ্যে একটা বিশেষ রিয়েলাইজেশন এসেছে। কি সেই রিয়েলাইজেশন? তার রিয়েলাইজেশন হচ্ছে সে যেভাবেই হোক তার জীবনকে সে পুরোপুরি উপভোগ করবে। স্টিফেন ডেডালাস will enjoy his life to the fullest. ওয়ালাইকুম আসসালাম। গত লেকচারে আমরা দেখেছি স্টিফেন ডেডালাসের একটা রিয়েলাইজেশন এসেছে, সেটা হচ্ছে যেভাবেই হোক সে তার জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চায়। এখন জীবনটাকে পুরোপুরি উপভোগ করতে চাইলে সম্পূর্ণ স্বাধীনতা প্রয়োজন। এভরিওয়ান নিডস আলটিমেট ফ্রিডম, ফুল ইন্ডিপেন্ডেন্স। এখন আয়ারল্যান্ডের মতো একটা দেশে পুরোপুরি স্বাধীনভাবে বাঁচা কিন্তু খুবই কঠিন, যেটা আমরা গত ক্লাসে তখনকার আয়ারল্যান্ড এবং এখনকার বাংলাদেশের সাথে আমরা একটা তুলনামূলক আলোচনা করেছিলাম। বলেছিলাম আমরা ফিল করতে পারি স্টিফেন ডেডালাসের কষ্টটা কতখানি ছিল, এটা কিন্তু আমরা অনেকেই বাংলাদেশে বসে এই 2020 সালে, ওয়ালাইকুম আসসালাম, এই 2020 সালে 2021 সালে বসে ওই সময় স্টিফেন ডেডালাস আয়ারল্যান্ডে কি ধরনের সমস্যায় পড়েছিলেন সেটার কিন্তু আমরা মোটামুটি একটা আঁচ আমরা পাই। আমরা কিন্তু নিজেদের সাথে কানেক্ট করতে পারি। এই নিয়ে কিন্তু আপনাদেরকে বলা হয়েছে যে ঈদের পরে আপনারা 5 মিনিটের একটা শর্ট প্রেজেন্টেশন আপনারা রেডি করবেন। আজকে আমরা দেখব স্টিফেন ডেডালাসের ইউনিভার্সিটি লাইফ কেমন ছিল। আজকে আমরা দেখব এই উপন্যাসে, আ পোর্ট্রেট উপন্যাসে আমাদের স্টিফেন ডেডালাস সে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, ইউনিভার্সিটিতে তার দিনগুলো কেমন কাটছে, সে কেমন আছে। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন সামারি 1, ইয়ার্স হ্যাভ পাস্ট। আমরা গত লেকচারে যেখানে ছিলাম সেখান থেকে বেশ কিছু বছর পার হয়ে গিয়েছে। স্টিফেন ইজ অ্যাট ইউনিভার্সিটি। স্টিফেন এখন ইউনিভার্সিটিতে পড়ে, বেশ কিছু বছর পার হয়ে গেছে। এখন স্টিফেন কতখানি ডেভেলপড হয়েছে, যেহেতু এটা একটা বিল্ডাংস্ট্রোমান নভেল, একটা ক্যারেক্টারের ফরমেশন, একটা চরিত্র গঠন হচ্ছে, তাহলে আমরা দেখি তো স্টিফেন কতটুকু বড় হলো। ইট ইজ মর্নিং, হি ইজ ইন দ্য কিচেন উইথ হিজ মাদার। স্টিফেন তখনও ফ্যামিলির সাথেই বসবাস করছে। স্টিফেন কিন্তু তখনও আয়ারল্যান্ড ছেড়ে চলে যায়নি। স্টিফেন তখনও তার পরিবারের সাথেই আছে এবং মাকে কিচেনে রান্না বান্নায় সাহায্য করছে। হি ইজ ইন দ্য কিচেন উইথ হিজ মাদার। তার মানে আমরা দেখতে পাচ্ছি স্টিফেনের সাথে তার মায়ের সম্পর্কটা অতটা খারাপ না। তার মায়ের সাথে সম্পর্কটা তখনও ভালো। কিন্তু তার মা ওয়ার ইজ দ্যাট হি হ্যাজ বিন চেঞ্জড বাই ইউনিভার্সিটি। কিন্তু স্টিফেনের মায়ের ভয় হচ্ছে স্টিফেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর সে কেমন যেন বদলে গেছে। স্টিফেন হ্যাজ বিন চেঞ্জড বাই ইউনিভার্সিটি। ইউনিভার্সিটিতে ঢোকার পর ছেলে বদলে গেছে। এখন আমাদের সংসারেও আমাদের পরিবারেও এরকম গল্প থাকে না? আমাদের বাবা মা আমাদেরকে বলে না যে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ছেলেটা মেয়েটা চেঞ্জ হয়ে গেছে। বল, আপনারা কি কেউ শুনেছেন কখনো? আপনারা কি কেউ শুনেছেন আপনার বাবা মা বলেছে যে আমার ছেলেটা বা আমার মেয়েটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে বদলে গেল? শুনেছেন মামুন, রাহাত? স্যার শুনেছি।
পিঙ্কি? স্যার শুনেছি স্যার, অনেক ফ্রেন্ডের আম্মু আব্বু কমপ্লেইন করে যে ইউনিভার্সিটি যে ও চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে গেছে হয়ে গেছে। আপনাকে বলে না? আপনার গার্জিয়ান বলে না? স্যার মাঝে মাঝে বলে, মানে একটু লেট করে বাসায় আসলে তখন বলে। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার আমার সন্তান বদলে গেল। এটা কিন্তু আমাদের প্রতিটা পরিবারেরই গল্প। সেই গল্পটাও আমরা দেখতে পাচ্ছি এখানে রিফ্লেক্টেড। স্টিফেনের মা ভয় পাচ্ছে যে আমার ছেলেটা বদলে যাচ্ছে, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর আমার ছেলেটা বদলে যাচ্ছে। আমার ছেলেটা কত ধর্মকর্ম করত, নিয়মিত চার্চে যেত, নিয়মিত বাইবেল পড়ে শোনাতো, কত সুন্দর সুন্দর ধর্মের কথা বলতো, এখন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর একেবারে চেঞ্জ হয়ে গেল। এখন আরেকটু রিলেট করি, আমাদের জীবনে এমন অনেকে আছে না যারা খুব সিরিয়াসলি ধর্মকর্ম করে। মানে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে দেখা যেত যে তারা খুব সিরিয়াসলি মসজিদে যেত, কোরআন পড়তো, হাদিসের আলোচনা করত। অনেকে আছে ইউনিভার্সিটিতে ওঠার পর তারা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। আবার উল্টাটাও আছে, যারা কলেজে কখনো মানে ওইভাবে ধর্মকর্ম করেনি, ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর তাদের রিলিজিয়াস অ্যাটিটিউড সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল। এরকম আছে না? দেখবেন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর ইয়েস দুটো স্যার, ট্রেন্ড দেখা হয়। যেত কি মানে ফার্স্ট সেমিস্টার অনেকে আছে বোরকা পরে বা হুজুর মানে গেট আপ নিয়ে আসতো, ইসলামিক গেট আপ নিয়ে আসতো। ইউনিভার্সিটিতে ওঠার পরে ফার্স্ট দুইটা সেমিস্টার যাওয়ার পর তারা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এরকম কিন্তু আছে। আবার উল্টাটাও আছে, অনেকে আছে যে প্রথম দিকে ওইরকম, মানে প্রথম দিকে খুবই সিভিল নর্মাল ড্রেস আপ পরে, নর্মাল লাইফস্টাইল, কিছুদিন যাওয়ার পর হঠাৎ করে তারা মানে রিলিজিয়াস অ্যাটায়ার নেওয়া শুরু করে। দুইটা পরিবর্তন আমরা দেখি, হয় ধর্মের দিকে একটা ঝোঁক আছে, আবার অনেকে আছে ধর্মের দিকে। এখন মা ভয় পাচ্ছে যে ছেলে বদলে যাচ্ছে। স্টিফেন্স মাদার ওয়ারিজ দ্যাট হি হ্যাজ বিন চেঞ্জ বাই ইউনিভার্সিটি। ওইদিকে স্টিফেন, হি লুকস অ্যাট দ্য পন টিকেটস। পন টিকেট মানে কি? আপনারা কি কেউ জানেন পন টিকেটস মানে কি? স্যার মেবি একটা পার্টির জন্য, লাইক আফটার গ্রাজুয়েশন ইউনিভার্সিটি থেকে অ্যারেঞ্জ করে একটা পার্টি, এরকম টাইপের আচ্ছা। কিছু একটা। আচ্ছা, পণ মানে হচ্ছে ওই যে আমরা বন্ধক রাখি না অনেক সময় অনেক কিছু, অনেকে গয়না বন্ধক রাখে, অনেকে অনেক দামি দামি অনেক কিছু বন্ধক রেখে টাকা নেয়। আপনারা জি স্যার। যদি দেখেন এরকম অনেক দোকান আছে ওরা বন্ধক রেখে টাকা দেয়। গোল্ডের দোকান স্যার। হ্যাঁ, জি গোল্ড স্যার, আছে। বিশেষ করে স্বর্ণের দোকানগুলা। হ্যাঁ হ্যাঁ, মানে বন্ধক রেখে টাকা দেয়। এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিফেন দেখে যে পনের টিকিট, মানে বন্ধক রাখা হয়েছে, কিছু একটা বন্ধক রাখা হয়েছে, that have been necessary for his family's subsistence. ফ্যামিলির অবস্থা, অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়নি, বরং আরো খারাপের দিকে গেছে, এবং বাবা মনে হয় মূল্যবান কোনো কিছু বন্ধক দিয়ে টাকা নিয়ে এসেছে। মানে বাবার অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়নি, বাবা সংসারের বিভিন্ন মূল্যবান যা কিছু ছিল এখন সেগুলো বন্ধক রেখে টাকা নিয়ে সংসার চালাচ্ছে। হি ইজ অলসো লেট ফর ক্লাস। স্টিফেন তার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে। From upstairs, he hears his father ask one of his sisters of if her lazy bitch of a brother has gone out yet. উপর থেকে স্টিফেন, স্টিফেনের বাবা স্টিফেনের বোনকে জিজ্ঞেস করছে যে তোমার আইলশা ভাই কি বাসা থেকে বের হয়েছে কিনা। কিভাবে বলছে? ইফ হার লেজি বিচ অফ এ ব্রাদার হ্যাজ গন আউট ইয়েট। যদিও এটা পরিবারের সব পরিবারের মোটামুটি সব পরিবারের গল্প, বাবারা ছেলেদেরকে অলস বলে, আইসা বলে, যে ছেলে কি বের হইছে, গুণধর অলস ছেলে কি বের হইছে, বাইরে বের হইছে এখনো। স্যার বলে জমিদারের ছেলেটা কি উঠছে ঘুম থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। এটা কিন্তু মানে আমাদের পরিবারের গল্প। এখন এটা এটা ছেলেদের ক্ষেত্রে বেশি হয়, মানে বাবারা দেখা যায় ছেলেদের উপর অনেক বেশি বিরক্ত থাকে। কিন্তু আমরা অলরেডি জানি যে এখানে যেমন এটা একটা, যদিও মনে হচ্ছে একটা নর্মাল ইনসিডেন্ট, কিন্তু বাবা আর ছেলের সম্পর্ক কিন্তু একটু অন্যরকম। এবং ছোটবেলা থেকেই আমরা বলতে পারি, টিনেজ থেকেই স্টিফেনের সাথে স্টিফেনের বাবার একটা দূরত্ব তৈরি হয়েছে। সেই দূরত্ব কিন্তু আর মানে ঘুচেনি, সেই দূরত্বটা দূরত্বই রয়ে গেছে। স্টিফেন তার বাবার সাথে দেখা পর্যন্ত করলো না, কথা পর্যন্ত বললো না। স্টিফেন সেটস আউট ফর ক্লাস আনহার্ট বাই হিজ ফাদার্স কমেন্ট। দেখেন
আনহার্ট বাই হিজ ফাদার্স কমেন্ট। তার বাবা তাকে যে কথাটা বলল, তার একটু কষ্ট পাওয়ার কথা ছিল, গায়ে একটু লাগার কথা ছিল, কিন্তু স্টিফেনের গায়ে তার বাবার এই কথা লাগলো না। আনহার্ট বাই হিজ ফাদার্স কমেন্ট মানে বাবা বাবার মতো বলছে, ছেলে ছেলের মতো চলছে। এটাও কিন্তু একটা সাধারণ ঘটনা। আমাদের পরিবারে ওই গল্পটা আছে, মানে বাবা বকা দিচ্ছে, ছেলে এখন বকা খেতে খেতে এমন এক অবস্থা যে এগুলো তার গায়েই লাগে না। বাবা ওই দিক থেকে বকা দিচ্ছে, ছেলে এদিকে বিন্দাস ঘুরে বেড়াচ্ছে। আনহার্ট। প্রতিদিনই তো বকা দেয়, সবগুলো বকা কি গায়ে লাগানোর সময় আছে? কেন? এমনি তো একটা আছে যে শুনতে শুনতে, বাবার বকা শুনতে শুনতে ছেলের আর গায়ে লাগে না, ছেলে তো চলছে। কিন্তু এইটাই একমাত্র কারণ না, আরেকটা কারণ আছে, হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন। ইন আদার ওয়েজ he is deeply fatigued by his family's increasingly desperate financial situation. একটা সময় তার ভয় হতো, একটা সময় সে টেনশন করত, এখন তার ফ্যামিলির অর্থনৈতিক ক্রাইসিস, অর্থনৈতিক জটিলতা সংকট দেখে সে এখন টায়ার্ড। ডিপলি ফ্যাটিগড মানে ফ্যামিলির অর্থনৈতিক অবস্থা শুধু খারাপই হচ্ছে, এটা ভাবতে ভাবতে স্টিফেনের এখন ক্লান্ত লাগে। স্টিফেন ইজ টায়ার্ড। এখন এখানে বেশ কিছু কথা আছে যে স্টিফেন ইজ ডিপলি ফ্যাটিগড, এই শব্দটা কেন জেমস জয়েস ব্যবহার করলেন? জেমস জয়েস কেন কনসার্নড অর ওয়ার্নড অথবা মানে অ্যালার্মড শব্দ ইউজ করলেন না, যে তার পরিবারের অবস্থা এত খারাপ? তাহলে স্টিফেন কেন শুধুমাত্র ফ্যাটিগড, পরিবারের অর্থনৈতিক অবস্থা শুনতে শুনতে সে টায়ার্ড? কেন এই কথা বলছে? কারণ স্টিফেন আসলে তার পরিবারের সাথে তার দূরত্ব কিন্তু এখন অনেক বেশি। মানে স্টিফেন তার পরিবারের অর্থনৈতিক অবস্থা উন্নতির জন্য সে চিন্তিতও না, নিজে কিছু করছেও না। কারণ কি, খুব দ্রুত স্টিফেন মেবি তার পরিবার থেকে আলাদা হয়ে যাবে। এখন পরিবারের অর্থনৈতিক বিষয়গুলো নিয়ে সে অতটা মাথা ঘামাচ্ছে না। হি ইজ ডিপলি fatigued by his family's increasingly desperate financial situation. পরিবারের সাথে দূরত্ব সৃষ্টি হলে যা হয়। এরপর we see a day in life of a university student, খুব ইম্পর্টেন্ট। স্টিফেনের ইউনিভার্সিটিতে দিন কিভাবে কাটে তার একটা বর্ণনা আমরা পাই, যে অ্যাজ এ ইউনিভার্সিটি স্টুডেন্ট স্টিফেন্স তার জীবন কিভাবে কাটছে। We see a day in the life of a university student. Stephen goes to lectures. সে লেকচার শুনতে যায়। Usually bored by them. লেকচার শুনতে শুনতে বিরক্ত হয়ে যায়, কারণ টিচাররা যে বিষয়ে লেকচার দিচ্ছে অলরেডি স্টিফেন সেই বিষয়ে এক্সপার্ট। মানুষ কখন বোর্ড হয়, দুই দুই সময় বোর্ড হয়। একটা হচ্ছে যখন তার সবকিছু মাথার উপর দিয়ে চলে যায়, এত কঠিন বিষয়ে লেকচার হচ্ছে, সব আমার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, টিচার আমার দিকে কেয়ারও করছে না, তাহলে আমি কি বসে থাকবো শুধু শুধু বোর্ড হব। আরেকটা হচ্ছে যখন আমি সবকিছু জানি, আমি এক্সপার্ট, আমি টিচারের থেকে বেশি জানি, তখন দেখা যায় যে টিচার এমন কিছু বিষয় বকবক করছে যে বিষয়ে অলরেডি আমি জানি, যে বিষয়ে আমি অলরেডি জানি সেই বিষয়ে কি আর ডায়লগ লেকচার শুনতে ভালো লাগে? দেখা যায় এই দুই কারণের কোনো একটা কারণে, এখনো আমরা জানি না যে স্টিফেন আসলে কোন কারণে বোর্ড। সে কি বুঝতে পারছে না দেখে বোর্ড, নাকি সবকিছু সে জানে এই জন্য সে বোর্ড? তবে একটা বিষয় সত্য যে স্টিফেন ইউনিভার্সিটি লেকচারে অতটা ইন্টারেস্টেড না। লেকচার শুনতে শুনতে একটা সময় সে বিরক্ত হয়ে যায়, বোর্ড হয়ে যায়। and interacts with peers one by one. দেখেন খুব ভালো করে খেয়াল করেন কি লেখা আছে, interacts with peers। পিয়ার্স বলতে এখানে কিন্তু মানে আমরা ফ্রেন্ড, ইউনিভার্সিটি ফ্রেন্ড বলতে যেটা বুঝি সেটা না। এখানে পিয়ার বলতে অনেকটা ক্লাসমেট, পার্থক্য আছে না? ইউনিভার্সিটি ফ্রেন্ড আর ইউনিভার্সিটি ক্লাসমেট পার্থক্য আছে না? ফ্রেন্ডের সাথে আমরা অনেক কিছু শেয়ার করি, ক্লাসমেটের সাথে কিন্তু আমরা সবকিছু শেয়ার করি না। পিয়ার বা ক্লাসমেটের সাথে কিন্তু একটা ফর্মাল রিলেশনশিপ থাকে। আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেনের সাথে অনেকেরই ফর্মাল রিলেশনশিপ আছে, কিন্তু যে আন্তরিক রিলেশনশিপ কিন্তু সবার সাথে নাই।
স্টিফেন ইন্টারঅ্যাক্টস উইথ পিয়ার্স ওয়ান বাই ওয়ান, এখানে শব্দটি ইউজ করা হয়েছে পিয়ার্স। উই মেট আ লার্জ নাম্বার অফ হিজ ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস বলতে ওই যে পিয়ার্স বোঝাচ্ছে, যে আমরা বেশ কয়েকজন ওর বন্ধুর সাথে, ক্লাসমেটের সাথে পরিচিত হই। প্রথমেই আছে ক্র্যানলি, আমরা নামগুলো খেয়াল রাখি। ক্র্যানলি, CRANLY, ক্র্যানলি, ওয়ান অফ হিজ বেস্ট ফ্রেন্ডস, মানে তার সাথে সবসময় চলাফেরা করে, উঠা বসা করে, বেস্ট ফ্রেন্ড। আমরা দেখবো যে ক্র্যানলির সাথে মোটামুটি সে অনেক কিছু শেয়ার করে। এরপর আছে হচ্ছে লিঞ্চ, আ গুড নেচার্ড বয় হু লিসেন্স টু স্টিফেন্স থিওরি অফ অ্যাস্থেটিক্স। স্টিফেন, সে ধীরে ধীরে ফিলোসফিক্যাল বিভিন্ন থিওরি সে দেয়া শুরু করে, বিশেষ করে অ্যাস্থেটিক্স বিষয়ে সে অনেকগুলো ফিলোসফিক্যাল থিওরি নিজে নিজেই তৈরি করে। সেগুলো সে যখন সবার সাথে শেয়ার করে, তখন লিঞ্চ, এই ছেলেটা, বেশ মনোযোগ দিয়ে তার কথা শোনে। মানে লিঞ্চ, আমরা মোটামুটি ধরতে পারছি যে লিঞ্চ স্টিফেনকে বস মানে, মানে ওর প্রতি একটা সমীহ আছে, একটা সম্মান কাজ করে। ডেভিন একটা বয় আছে, ডেভিন, আ সিম্পল বয় ফ্রম কান্ট্রি উইথ এ গ্রেট লাভ ফর আয়ারল্যান্ড। এই ডেভিন হচ্ছে, সে গ্রাম থেকে এসেছে, খুবই সহজ সরল একটা ছেলে, এবং আয়ারল্যান্ডের প্রতি তার অসীম প্রেম। মানে কি, তার রাজনীতির প্রতি একটা অন্যরকম টান আছে। নট অনলি ইন্টারেস্টেড বাই পলিটিক্স বাট অলসো আ পেট্রিয়ট, দেশপ্রেমিক, মানে নিজেকে যখনই সে সুযোগ পায় তখনই সে দেশপ্রেমিক হিসেবে জাহির করে। ডেভিন, সে একই সাথে পলিটিক্স এর সাথে জড়িত এবং আয়ারল্যান্ডের প্রতি সে অনেক বেশি নিবেদিত। আছে না আমাদের ফ্রেন্ড সার্কেলে এরকম? একটু আশেপাশে তাকান, দেখেন এই রকমের বন্ধু, এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি। এই ধরনের ক্যাটাগরির ফ্রেন্ড কিন্তু আমাদের আছে, আমাদের সবারই আছে। আমাদের ক্র্যানলির মতো বেস্ট ফ্রেন্ড আছে, লিঞ্চের মতো ভক্ত ফ্রেন্ড আছে, যারা হচ্ছে আমাদেরকে বস মানে, ডেভিনের মতো রাজনীতিবিদ, দেশপ্রেমিক বন্ধু আছে, টেম্পলের মতো বন্ধু আছে। টেম্পল কেমন? টেম্পল হচ্ছে a somewhat pretentious boy who admires স্টিফেন। টেম্পল হচ্ছে, সে স্টিফেনকে সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু ওর মধ্যে একটা শো অফ শো অফ অ্যাটিটিউড আছে, মানে বেশ বাগাড়ম্বর করে, এক্সাজারেট করে, এবং ওর চলাফেরা, হাঁটা চলা, অ্যাটিটিউডে বেশ প্রিটেনশিয়াস একটা ব্যাপার আছে, শো অফ করে। আমাদের ফ্রেন্ডদের মধ্যে অনেকে আছে যারা শো অফ করে। অ্যান্ড ম্যাকেন, আরেকজন বন্ধু, আমরা 5 জনের নাম জানতে পারলাম, সর্বশেষ যার নাম কি জানতে পারছি, ম্যাকেন, আ ফ্রেন্ড অফ স্টিফেন্স, স্টিফেনের এক বন্ধু, হু টেল স্টিফেন হি ইজ অ্যান্টি সোশ্যাল অ্যান্ড অ্যান্টি ডেমোক্রেটিক। এই ম্যাকেন হচ্ছে স্টিফেনকে মাঝে মাঝেই খোঁচায় যে তুই অসামাজিক, তুই কারোর সাথে মিশিস না, নিজের মতো সব সময় থাকিস। স্টিফেন, স্টিফেনকে সে বলে যে হি ইজ অ্যান্টি সোশ্যাল, অ্যান্টি ডেমোক্রেটিক, এবং স্টিফেন তো ও ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি একটা বিরক্তি আছে, তাই না? ওই যে মনে আছে ক্রিসমাস ডিনার টেবিলে ছোটবেলায় রাজনীতির জন্য ওর পরিবারে একটা বিশাল ঝামেলা হয়েছিল, এটা পরবর্তীতে কিন্তু আর ঠিক হয়নি। সেই থেকে রাজনীতির প্রতি আমরা দেখেছি স্টিফেনের একটা তীব্র বিদ্বেষ, ঘৃণা কিন্তু কাজ করেছে। ম্যাককেন, তার বন্ধুটা, মাঝে মাঝেই তাকে খোঁজা দিত যে তোমার ওই রাজনীতির প্রতি, গণতন্ত্রের প্রতি কোনো মায়া নেই, তুমি তাহলে কি ধরনের মানুষ? তার মানে ম্যাককেনকে আমরা দেখতে পাচ্ছি সে হচ্ছে বেশ, যেহেতু স্টিফেনকে সে অ্যান্টি সোশ্যাল বলছে, অ্যান্টি ডেমোক্রেটিক বলছে, তার মানে ম্যাককেন অবশ্যই সে সোশ্যাল, সবার সাথেই খুব ভালো সম্পর্ক, এবং নিশ্চয়ই সে রাজনীতির সাথে জড়িত। তাহলে 5 ধরনের বন্ধু পাচ্ছি আমরা স্টিফেনের: ক্র্যানলি, লিঞ্চ, ডেভিন, টেম্পল, ম্যাককেন। ক্র্যানলি হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড, লিঞ্চ হচ্ছে তার ভক্ত ভক্ত বন্ধু, ডেভিন হচ্ছে তার রাজনীতিবিদ, দেশপ্রেমিক বন্ধু, টেম্পল হচ্ছে তার শো অফ করা বন্ধু, এবং ম্যাককেন হচ্ছে তার সামাজিক, মানে পপুলার ফ্রেন্ড, যার অনেক বন্ধু, যে খুব সামাজিক, এক্সট্রোভার্ট। এখন আপনারা একটু যদি ভালো করে লক্ষ্য করেন, এই যে 5 ক্যাটাগরির বন্ধু স্টিফেনের জীবনে দেখতে পাচ্ছি, এই ধরনের বন্ধু কিন্তু আমাদের জীবনেও আছে। আমাদের বিশেষ করে ইউনিভার্সিটি লাইফে যখন আপনারা এসেছেন, অলরেডি আপনার ইউনিভার্সিটি লাইফে 2-3 বছর পার করে ফেলেছেন, অনেকে 4th ইয়ারে আছেন, তারা কিন্তু এই বিষয়টা ফিল করতে পারবেন যে আপনাদের জীবনেও কিন্তু এই ক্যাটাগরির বন্ধুরা এসেছে। মেকেন শুধুমাত্র স্টিফেনকে অ্যান্টি সোশ্যাল আর অ্যান্টি ডেমোক্রেটিক বলে শুধু তাই না, ইভেন হি ট্রাইডস টু গেট স্টিফেন টু সাইন এ পিটিশন ফর ইউনিভার্সাল পিস।
অনেক সময় বিভিন্ন পিটিশন স্বাক্ষর করে, রাজনৈতিক বিভিন্ন গোষ্ঠী আসে, তারা বলে যে এখানে আপনারা সই করুন। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্টুডেন্টদের স্বাক্ষর নেয়, স্বাক্ষর নিয়ে তারা সরকারের কাছে দাখিল করে পিটিশন। ম্যাককেইন সে স্টিফেনকে সাইন করিয়ে নিতে চাচ্ছে একটা পিটিশনে। তার মানে ম্যাককেইন শুধুমাত্র একজন সোশ্যাল পলিটিক্যাল মাইন্ডেড না, সে ইজ অ্যান অ্যাক্টিভিস্ট। আমাদেরও ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেককে আমরা পাবো যারা অ্যাক্টিভিস্ট, যারা মানে একদম সরাসরি রাজনীতি কর্মকাণ্ডের সাথে জড়িত। তাহলে আমরা দুই বন্ধু পাচ্ছি, ডেভিন আর ম্যাককেন। দুজনের মধ্যে পার্থক্যটা কি? ডেভিনে তো সে মানে দেশপ্রেমিক এবং রাজনীতির সাথে, কিন্তু ম্যাককেন সে হচ্ছে সরাসরি পলিটিক্স এর সাথে। স্টিফেনের দুই বন্ধু, ডেভিনকে আমরা পাচ্ছি সে হচ্ছে পিওরলি পেট্রিয়ট, তার হচ্ছে দেশের প্রতি ভালোবাসা আছে, রাজনীতির প্রতি ঝোঁক আছে, কিন্তু ডেভিন অত বেশি রাজনীতির সাথে জড়িত না। কিন্তু ম্যাককেনকে আমরা পাচ্ছি সে একদম সরাসরি রাজনীতির সাথে জড়িত। এখন এই যে পাঁচ ধরনের বন্ধু, এটা আমাদের জীবনেও আছে, আমাদের জীবনেও এই পাঁচ ধরনের বন্ধু আছে। স্টিফেনের লাইফে আমরা দেখতে পাচ্ছি দিজ আর দ্য ফ্রেন্ডস। ওকে, সুমাইয়া সুলতানা দেখতে পাচ্ছেন? সুমাইয়া জি স্যার, জি স্যার। পড়েন তো শুরু থেকে। The university is a natural place for boys to agitate themselves over politics and Irish nationalism. Stephen wants to part of it. Stephen Stephen wants, wants no part of it. He refuses to sign McCann's petition and he will not be cowed by anyone. থ্যাংক ইউ। এই পয়েন্টটাতে আমরা কি দেখতে পাচ্ছি, যে ইউনিভার্সিটি উঠলে ছেলে মেয়েদের মধ্যে রাজনীতির প্রতি একটা অন্যরকম আকর্ষণ দেখতে পাই। স্টিফেনের বন্ধুদের মধ্যেও রাজনীতির প্রতি তীব্র ঝোঁক আছে, রাজনীতি এবং আইরিশ জাতীয়তাবাদের প্রতি তাদের একটা অন্যরকম আকর্ষণ। স্টিফেন কিন্তু এসবে তার কোনো আগ্রহ নাই। আমরা অলরেডি জানি যে স্টিফেন সে মনস্থির করে ফেলেছে, সে কিন্তু সে খুব দ্রুত সময়ের মধ্যে ইউনিভার্সিটি পাশ করেই অথবা পাশ করার আগেই সে ইউনিভার্সিটি ছেড়ে চলে যাবে, সে এই দেশ ছেড়েই চলে যাবে। এখন সবকিছু মিলিয়ে স্টিফেন তো অলরেডি তার মন মানে দেশের বাইরে চলে গেছে, তার শরীরটা দেশে আছে, মনটা দেশের বাইরে। তাহলে স্টিফেন কেন শুধু শুধু রাজনীতিতে জড়াতে যাবে? স্টিফেন ওয়ান্টস নো পার্ট অফ ইট। তার বন্ধুরা অনেকেই আছে, তারা রাজনীতি নিয়ে অনেক লাফালাফি করছে, স্টিফেন এসব রাজনীতি নিয়ে লাফালাফি পছন্দ করে না। সে বলে দিল মেকক্যানকে যে সে ওই পিটিশনে সাইন করবে না, এন্ড হি উইল নট বি কাউড বাই এনিওয়ান। সে কারো কথায় তার সিদ্ধান্ত পরিবর্তন করবে না। তাহলে দেখতে পাচ্ছি যে তখনকার সময়ে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটিতে স্টুডেন্টরা যেমন রাজনীতির প্রতি ইন্টারেস্টেড, আমাদেরও কিন্তু বাংলাদেশে ইউনিভার্সিটিগুলোতে যখন স্টুডেন্টরা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, প্রথম দিকে ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে ওঠার পর তাদের মধ্যে একটা অংশ কিন্তু রাজনীতির প্রতি ইন্টারেস্টেড হয়। শুধু এটা ইউনিভার্সিটি স্টিফেনের বেলায় যে সত্য তাই না, আমাদের বেলায় সত্য, আমাদের চারপাশেও আমাদেরই অনেক বন্ধু তারা রাজনীতিতে অনেক বেশি ইন্টারেস্টেড হয়। এতটা ইন্টারেস্টেড হয় সে তার সকল বন্ধুকে সেই রাজনীতিতে সম্পৃক্ত করতে চায়। ইভেন পড়াশোনাও ছেড়ে দেয় স্যার। পড়াশোনা ছেড়ে দেয় না, পড়াশোনা আর কি প্রায়োরিটি কমে যায়। হ্যাঁ, এখন স্টিফেন সে তো রাজনীতির প্রতি আগ্রহী না, সে তো মনস্থির করেই ফেলেছে সে আর বেশি দিন আয়ারল্যান্ডে থাকবে না, সে রাজনীতির প্রতি সে অতটা বেশি আগ্রহী না, এবং আমরা জানি যে সে রাজনীতির প্রতি তার একটা বিদ্বেষও আছে। আচ্ছা, ঠিক আছে। হি ইজ ইনক্রিজিংলি অ্যাবজর্বড ইন হিজ আইডিয়াস অ্যাবাউট অ্যাস্থেটিক্স। যখন তার বন্ধুরা রাজনীতি নিয়ে পক করছে, প্যাচাল পারছে চারদিকে, তখন আমরা স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে আবারও, জেমস জয়েস তো প্রচুর স্ট্রিম অফ কনসাসনেস টেকনিক ব্যবহার করেছেন, স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে আমরা আবারও স্টিফেন ডেডালাসের মনের ভেতরে ঢুকে যাচ্ছি, যে তার আশেপাশের বন্ধুরা নানা বিষয়ে বকবক করছে, কথাবার্তা বলছে, আলোচনা করছে, কিন্তু স্টিফেন ডেডালাস সে সে মনে মনে অন্য কিছু ভাবছে। সে কি ভাবছে আমরা স্ট্রিম অফ কনসাসনেস টেকনিকের মাধ্যমে দেখতে পাচ্ছি, তার মন কি নিয়ে ভাবছে।
হি ইজ থিঙ্কিং অ্যাবাউট আইডিয়াস অ্যাবাউট অ্যাস্থেটিক্স। সে নন্দন তত্ত্ব, সৌন্দর্য বিজ্ঞান নিয়ে ভাবছে। আইডিয়াস ইনফ্লুয়েন্স বাই অ্যারিস্টটলস পোয়েটিক্স। আপনারা যারা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়েছেন তারা জানেন যে পোয়েটিক্স এখানে অ্যাস্থেটিক্স এর কিছু বিষয় আছে। আমরা অত বুঝতে পারছি যে স্টিফেন ইজ ইনফ্লুয়েন্স বাই অ্যারিস্টটলস পোয়েটিক্স। অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ে সে অনেক বেশি ইন্সপায়ার্ড এবং সে অ্যাস্থেটিক্স নিয়ে ভাবছে। পরবর্তীতে অ্যান্ড দ্য ওয়ার্কস অফ থমাস অ্যাকুইনাস, অ্যাকুইনাস নামে আরেকজন দার্শনিক আছে। তাহলে অ্যারিস্টটল এন্ড অ্যাকুইনাস এই দুইজন দার্শনিকের মতবাদ দ্বারা স্টিফেন খুবই ইন্সপায়ার্ড এবং সে এই দুজন দার্শনিকের দর্শন থেকে ইন্সপায়ার্ড হয়ে নিজেই দর্শন সৃষ্টি করার চেষ্টা করছে। অ্যারিস্টটল দার্শনিক, উনি ওনার দর্শন রেখে গেছেন। অ্যাকুইনাস দার্শনিক, উনি ওনার দর্শন রেখে গেছেন। স্টিফেন ডেডালাস সেও নিজেকে অনেকটা দার্শনিক মনে করে এবং সে তার সৌন্দর্য বিজ্ঞান, নন্দন তত্ত্ব নিয়ে তার যে দর্শন সেটা সে আস্তে আস্তে তৈরি করছে। হি ইজ ডেভেলপিং হিজ আইডিয়াস অ্যাবাউট অ্যাস্থেটিক্স। তার মানে স্টিফেন ডেডালাস খুব ভালোভাবেই মানে দর্শন শাস্ত্রে সে আগ্রহী। বুঝতে পারছেন স্টিফেন কতটুকু ডেভেলপ পর্যায়ে চলে গেছে এখন? স্টিফেনের মধ্যে যে আস্তে আস্তে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে এটা কিন্তু আমরা এই স্টেজে এসে বুঝতে পারছি যে স্টিফেন ফিলোসফি, অ্যাস্থেটিক্স নিয়ে খুব সিরিয়াসলি চিন্তা ভাবনা করছে। জেমস জয়েস কিন্তু খুব চমৎকার ভাবে তার ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্টটা আমাদের সামনে তুলে ধরেছেন। সো এখানে রেড মার্ক করা আছে, তার মানে এটা আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। স্টিফেন ডেডালাস সে কি নিয়ে চিন্তা করছে? হি ইজ থিঙ্কিং অ্যাবাউট হিজ আইডিয়াস অ্যাবাউট অ্যাস্থেটিক্স। অ্যাস্থেটিক্স নিয়ে তার বিভিন্ন ধারণাগুলোকে সে রিভাইজ করছে, সে মনে মনে ভাবছে। তার আশেপাশের বন্ধুরা রাজনীতি নিয়ে আরো নানা বিষয় নিয়ে গল্প করছে, আড্ডা দিচ্ছে। তাদেরই সাথে, তাদেরই ভিড়ে বসে, তাদেরই সাথে একসাথে বসে স্টিফেন ডেডালাস অন্য কিছু চিন্তা করছে। এরকম মাঝে মাঝে হয়, আপনার বন্ধুরা আড্ডা দিচ্ছেন, আপনারা সবাই আড্ডা দিচ্ছেন, আপনার সামনে 6-7 জন বন্ধু, ফ্রেন্ড সার্কেল একসাথে বিভিন্ন বিষয় নিয়ে মজা করছে, কথা বলছে, আপনি হারিয়ে গেছেন, আপনি অন্য কিছু ভাবছেন। আপনার বন্ধুদের মাঝখানে বসেও আপনি আলাদা। এমন হয় না অনেক সময়? ফ্রেন্ড সার্কেলে বসে আছেন, সবাই মজা করছে, আপনি হারিয়ে যাচ্ছেন, বারবার অন্য কিছু নিয়ে চিন্তা করছেন। সাধারণত এটা আমাদের আনমনে হয়, কিন্তু এখানে আমাদের সাথে স্টিফেনের পার্থক্য হচ্ছে আমরা আনমনে অন্য কিছু নিয়ে চিন্তা করি, আর এখানে স্টিফেন ইচ্ছা করে সে অন্য কিছু নিয়ে ভাবছে। সে বন্ধুদের সাথে বসে আছে ঠিকই, তার বন্ধুরা এক বিষয় নিয়ে কথা বলছে, সে অন্য বিষয় নিয়ে ভাবছে। ওকে, তাওহিদ দেখতে পাচ্ছেন? তাওহিদ, তাওহিদ Yes, sir. হ্যাঁ, তারপরের পয়েন্টটা পড়েন তো। ফ্রম হিজ মর্নিং ক্লাসেস। From his morning classes, we see that he has grown somewhat frustrated by the routine. During lecture, attention wanders back to his ideas about art. ওকে তাওহিদ, কি হচ্ছে এখানে? আমরা দেখতে পাচ্ছি যে সকালের যে ক্লাস ছিল, স্টিফেন ডেডালাসের যে সকালের ক্লাস ছিল, সেই ক্লাস করে স্টিফেন অনেকটাই ফ্রাস্ট্রেটেড, মানে সে খুবই বিরক্ত, খুবই বোর্ড। হি ইজ ফ্রাস্ট্রেটেড বাই দ্য রুটিন। আপনারা দেখবেন যারা হচ্ছে ক্রিয়েটিভ, যারা হচ্ছে আর্টিস্টিক মাইন্ডের, মানে যারা হচ্ছে ছবি আঁকে বা গান করে বা ডান্স করে, মানে বিভিন্ন আর্টের সাথে জড়িত যারা যারা আর্টিস্ট, তারা দেখবেন রুটিনবদ্ধ লাইফ, রুটিন লাইফ তারা পছন্দ করে না। এখন স্টিফেন ডেডালাস, ওর মধ্যে তো একজন শিল্পী বসবাস করে, সে তো লেখালেখি করে, তাই না? শিল্পী মন মানসিকতা। স্টিফেন ডেডালাস যেহেতু সে একজন আর্টিস্ট, অতএব সে ন্যাচারালি রুটিন লাইফটাকে পছন্দ করে না। দ্য আর্টিস্ট দে অ্যাকচুয়ালি ইউজুয়ালি দে হেট রুটিন লাইফ। স্টিফেনের বেলায়ও সেটা সত্য। স্টিফেন ইজ ফ্রাস্ট্রেটেড বাই দ্য রুটিন। তার এই গদবাঁধা রুটিন মাফিক জীবন সে পছন্দ করে না। ডিউরিং লেকচার, টিচার লেকচার দিচ্ছে, স্টিফেন ডেডালাসের মন আবার কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
মানে টিচার যে বিষয়ে লেকচার দিচ্ছে সেই বিষয়ে আমরা বুঝতে পারছি যে স্টিফেন অলরেডি সেই বিষয়ে এক্সপার্ট। এমন না যে স্টিফেন বুঝতে পারছে না, স্টিফেন সবই জানে, সে সবই এই বিষয়ে এক্সপার্ট, সে আসলে এই বিষয়ে অতটা ইন্টারেস্টেড না। টিচার টিচারের মতো করে লেকচার দিচ্ছে। আর স্টিফেন কি ভাবছে? স্টিফেন ইজ থিংকিং অ্যাবাউট হিজ আইডিয়াজ অ্যাবাউট আর্ট। আবারও সে তার ওই যে অ্যাস্থেটিক্স ফিলোসফি নিয়ে সে চিন্তা করছিল, আবারও সে অ্যাস্থেটিক নিয়ে তার দার্শনিক চিন্তা ভাবনায় হারিয়ে যাচ্ছে। টিচার টিচারের মতো লেকচার দিচ্ছে, স্টিফেন কিন্তু হারিয়ে যাচ্ছে। আবারও জেমস জয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আমাদেরকে স্টিফেন ডেডালাসের মনের ভেতরে নিয়ে যাচ্ছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেন ক্লাসের প্রতি ইন্টারেস্টেড না, ক্লাসে যে টপিক পড়ানো হচ্ছে সেটা তার ভালো লাগছে না, সে তার ফিলোসফিক্যাল আইডিয়া, তার আইডিয়াজ অ্যাবাউট আর্ট নিয়ে সে চিন্তা ভাবনা করছে। ওকে মুমু, তাসনুমা, তাবাসসুম, তারপরেরটা পড়েন তো। Yes, sir. লেটার, 4 Later, নম্বর পয়েন্ট। during a hurling match, his friend Divan tries to get Stephen to be more sociable. He also tried to get Stephen to be a more part- পেট্রিয়টিক patriotic Irishman. আইরিশম্যান। থ্যাংক ইউ। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে ইউনিভার্সিটিতে তো প্রচুর খেলাধুলা হয়, আমাদের যদিও সেই লাকটা অত বেশি নাই, কারণ আমাদের মাঠটা এখন আর নাই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেন তার ইউনিভার্সিটিতে খেলাধুলা হচ্ছে, একদিকে প্রচুর খেলাধুলা হচ্ছে, হইচই হচ্ছে, আর স্টিফেন এক কোনায় চুপ করে বসে আছে। তখন ওই যে তার এক বন্ধু ডেভিন, সে ডেভিন তাকে ওকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে যে আসো আসো, তুমি অসামাজিক, কারোর সাথে মিশো না, আসো, মিশতে হবে, মানুষের সাথে কথা বলতে হবে, মিশতে হবে, দেশকে ভালোবাসতে হবে। এইটা ওকে ইন্সপায়ার করার চেষ্টা করছে যে ডেভিন ট্রাইস টু গেট স্টিফেন টু বি মোর সোশ্যাবল। স্টিফেন হচ্ছে অনেকটাই অসামাজিক, কারোর সাথে মেশে না। ডেভিন বলছে যে মানুষের সাথে মিশতে হবে, ইউ মাস্ট বি সোশ্যাল, সোশ্যাবল হতে হবে। হি অলসো ট্রাইস টু গেট স্টিফেন টু বি মোর পেট্রিয়টিক আইরিশম্যান। আমরা এর আগে পড়ে এসেছি ডেভিন হচ্ছে দেশপ্রেমিক, সে তার দেশকে অনেক ভালোবাসে। এখন ডেভিন চাচ্ছে স্টিফেনও দেশপ্রেমিক হোক। এখন স্টিফেনের আয়ারল্যান্ডের প্রতি অতটা মমতা নাই, আয়ারল্যান্ডের প্রতি তার অতটা ভালোবাসা নাই, কারণ স্টিফেন অলরেডি, আমরা গত চ্যাপ্টারে দেখে এসেছি, স্টিফেন অলরেডি ডিসাইডেড ও এই দেশে বেশি দিন থাকবে না, ও চলে যাবে। এখন স্টিফেন যে দেশে আর বেশি দিন থাকবে না, সেই দেশের প্রতি আর তার মমতা ভালোবাসা কি করে হবে? ডেভিন চেষ্টা করছে স্টিফেনের মধ্যে জোর করে দেশপ্রেম জাগিয়ে তুলতে। স্টিফেনের মধ্যে দেশপ্রেম জাগছে না। কেন জাগছে না আমরা অলরেডি জানি, যে তার কাছে আয়ারল্যান্ড হচ্ছে একটা জেলখানা। যদি স্টিফেনের কাছে আয়ারল্যান্ড একটা জেলখানা হয়, একটা কারাগার হয়, তাহলে সেই কারাগারের প্রতি কি আর এত সহজে ভালোবাসা জন্মাবে? ডেভিন খুব চেষ্টা করছে স্টিফেনের মধ্যে দেশপ্রেম জাগিয়ে তুলতে, কিন্তু স্টিফেন ছাড়া দিচ্ছে না। সাকিব শাহরিয়ার, সাকিব শাহরিয়ার, জি স্যার। পরেরটা পড়েন তো। Stephen has a deep skepticism of Irish politics. He points out that the Irish have never have a hero whom they didn't betray or leave for another. থ্যাংক ইউ, খুবই ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। স্টিফেন বলছে যে সে আয়ারল্যান্ডের রাজনীতিতে বিশ্বাস করে না, তার মতে আয়ারল্যান্ডের রাজনীতি হচ্ছে একটা নোংরা রাজনীতি, এই রাজনীতি নিয়ে তার যথেষ্ট সন্দেহ আছে, এবং সে চোখ এবং আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আয়ারল্যান্ডে যখনই কেউ রাজনৈতিক হিরো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তখন সে অবশ্যই বিট্রেইড হয়েছে, বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। যখনই আয়ারল্যান্ডে কোনো রাজনৈতিক হিরো, পলিটিক্যাল হিরোর জন্ম হয়েছে, তখনই দেখা গিয়েছে তার সাথে অন্য রাজনৈতিক নেতারা বিশ্বাসঘাতকতা করেছে, বেইমানি করেছে। অদ্ভুত একটা বিষয় দেখেন,
এই লাইনটা স্টিফেন যে কথাটা আয়ারল্যান্ডের জন্য বলছে, এটা কি আমরা অনেক সময় বাংলাদেশের জন্য বলি না? এই যে স্টিফেনের কথাটা, এটা কি আমরাও বলি না? উই অলসো হ্যাভ এ ডিপ ডাউট অ্যাবাউট বাংলাদেশি পলিটিক্স। বাংলাদেশের রাজনীতি নিয়েও কিন্তু আমাদের মাঝে মাঝে সন্দেহ হয়, আমাদের বেশিরভাগ মানুষের, সবার না। যারা রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িত তাদের মধ্যে ততটা সন্দেহ আমরা দেখতে পাই না, কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমাদের মনে কিন্তু রাজনীতির প্রতি অনেক স্কেপটিসিজম, অনেক ডাউট, সংশয় আছে, সন্দেহ আছে। মানে আমরা বলি রাজনীতি মানেই নোংরা রাজনীতি। এবং এই কথাটাও সত্য যে যখনই রাজনীতিতে কেউ ভালো করার চেষ্টা করে, খুব ভালো করে খেয়াল করেন, রাজনীতিতে যখন কেউ ভালো করার চেষ্টা করে তখন দেখবেন তার ক্ষতি বেশি হয়। যখনই কেউ ভালো, মানে পুরোপুরি ভালো কাজ করার চেষ্টা করে, যখনই কেউ হিরো হওয়ার চেষ্টা করে, তখনই দেখবেন তার উপর সব বিপদ এসে হাজির হয়। স্টিফেন সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছে যে দেখো, আমাদের রাজনীতিতে যারা যারা ভালো করার চেষ্টা করেছে তাদের সাথেই সবাই বেইমানি করেছে, তাদের সাথে সবাই বিশ্বাসঘাতকতা করেছে। এর আগে আমরা পার্নেলের কথা জেনেছি, যে পার্নেলকে বলা হয় আইরিশ স্বাধীনতা আন্দোলনের নায়ক, তার সাথে কিভাবে সবাই বেইমানি করলো। এত বড় একজন রাজনৈতিক নেতা, তার সাথে কিভাবে সবাই বেইমানি করলো। আমাদের দেশেও এটা সত্য। যারা অবিসংবাদিত রাজনৈতিক নেতা দেখবেন তারাই সবসময় মানে দুর্ভাগ্যের শিকার হয়। শুধু আমাদের দেশ না, আশেপাশের দেশগুলো দেখেন, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, দেখবেন যারা মানে হিরো হয়ে উঠেছে তারা কিন্তু বেশি দিন বেঁচে থাকতে পারেনি। দ্য হিরোজ, পলিটিক্যাল হিরোজ, যারা হিরো, অবিসংবাদিত নেতা বলে না, মানে যারা আসলেই মানুষের ভালো করার চেষ্টা করেছে, দেখবেন একটা সময় তারা অনেক দুর্ভাগ্যের শিকার হয়েছে, কারণ আশেপাশে যারা রাজনীতিবিদ তারা তার সাথে বেইমানি করেছে। তার মানে আমরা বুঝতে পারছি যে রাজনীতির প্রতি স্টিফেনের কতটা বিদ্বেষ। এবং এই জিনিসটা শুধু স্টিফেনের বেলায় সত্য না, এটা আমাদের অনেকের বেলায় সত্য। এবার ডেভিন দমে যাওয়ার পাত্র না, ডেভিন ঠিকই চেষ্টা করে যাচ্ছে। ডেভিন কন্টিনিউস টু ইমপ্লোর স্টিফেন টু বি ওয়ান অফ দেম। ডেভিন চেষ্টা করে যাচ্ছে স্টিফেনকে ওদের দলে ফেরানোর জন্য। স্টিফেন ফাইন্ডস ডেভিনস লিমিটেশন ফ্রাস্ট্রেটিং। স্টিফেন দেখতে পাচ্ছে যে ওর বন্ধু ডেভিনের ইন্টেলেকচুয়ালিটি একটা জায়গায় ব্লক হয়ে আছে। স্টিফেন যতই ডেভিনকে বোঝানোর চেষ্টা করছে যে ওর কোনো আগ্রহ নাই, কিন্তু ডেভিন সেটা বোঝারই চেষ্টা করছে না। মানে ডেভিনের চিন্তা ভাবনা একটা জায়গায় ব্লক হয়ে গেছে। এই ডেভিনের লিমিটেশনটা স্টিফেনের খুব হতাশাজনক মনে হয়, যে এই ছেলেটা, সে অন্ধ, একটা জায়গায় সে অন্ধ, একটা জায়গায় সে ব্লকড। এই ডেভিনের লিমিটেশনটা স্টিফেন নিতে পারছে না। ইট ইজ ফ্রাস্ট্রেটিং। কিন্তু বাট সামথিং অ্যাবাউট ডেভিন টাচেস হিম, সামথিং অ্যাবাউট ডেভিন টাচেস হিম, কিন্তু ডেভিনের একটা ব্যাপার স্টিফেনের মনের মধ্যে আকর্ষণ করে। সেটা কি? স্টিফেনের ডেভিনের সারল্য। ডেভিন খুবই সহজ সরল এবং আসলেই সে দেশপ্রেমিক, দেশের প্রতি তার একটা ভালোবাসা আছে। কিন্তু যখনই সে রাজনীতির সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করছে, ডেভিন তো শুরু থেকে অতটা সিরিয়াসলি পলিটিক্যাল মাইন্ডেড ছিল না, কিন্তু যখনই সে রাজনীতিতে জড়িত হওয়ার চেষ্টা করছে তখনই স্টিফেন ওই পথ থেকে সরে আসছে। ডেভিনের প্রতি স্টিফেনের তাহলে একটা সিম্প্যাথি কাজ করছে, আমরা বুঝতে পারছি। শায়লা, শারমিন, পিঙ্কি, প্রথম পয়েন্টটা। স্যার আমার তো ফার্স্ট পয়েন্টে দেখা যাচ্ছে লেটার হ্যাঁ অন হ্যাঁ, এটাই। ওকে স্যার। Later on in the match, Steven explained his theoretical of assistance to থিওরিজ an অফ অ্যাস্থেটিক্স, theories of aesthetic to an allegorical অবলাইজিং লিঞ্চ। obliging lech through to complicated and lengthy it to summarize in a satisfactory way there. The pages yes to 232 to 45 merits a close look for readers who want to deeper understanding of Joseph. জয়েস। Yes, sir. আচ্ছা পিঙ্কি, দেখেন খুবই ইম্পর্টেন্ট। লেটার অন ইন দ্য ম্যাচ, এদিকে ম্যাচ চলছে, সবাই হই হই করে খেলা দেখছে, কিন্তু স্টিফেন
খেলার প্রতি তার কোনো মনোযোগ নাই, মানে খেলার ময়দানে, খেলার মাঠে বসে সে খেলার দিকে তার সম্পূর্ণ মনোযোগ নাই। মনোযোগ কোথায়? স্টিফেন এক্সপ্লেইনস হিজ থিওরিজ অফ অ্যাস্থেটিক্স। স্টিফেনের যে ফিলোসফিক্যাল আইডিয়া গুলো সেগুলো সে ব্যাখ্যা করছে। কার কাছে ব্যাখ্যা করছে? স্টিফেনের এক ভক্ত বন্ধু আছে, লিঞ্চ। লিঞ্চকে সে তার ফিলোসফিক্যাল আইডিয়া গুলো শেয়ার করছে। খুবই জটিল, খুবই লম্বা, বিশাল ফিলোসফিক্যাল থিওরি। এটা কি মানে ওইরকম ছোট করে সামারি করা যা মানে উপায় নাই। কিন্তু আপনারা যদি বইটা নেন, আমি আপনাদের সাথে বইটা শেয়ার করেছি, বইটার 232 থেকে 245, মানে প্রায় 13 পৃষ্ঠা। এই 13 পৃষ্ঠা দেখবেন, ইট merits a close look for readers who want a deeper understanding of Joyce. এটা কিন্তু স্টিফেন ডেডালাসের লেখা, মানে কি জেমস জয়েসেরই লেখা। জেমস জয়েসের ফিলোসফিক্যাল আইডিয়াস গুলো এই পেজগুলোতে লেখা আছে। আপনারা যদি সময় পান তাহলে একটু দেখে নেবেন। অ্যাস্থেটিক্স নিয়ে স্টিফেন ডেডালাসের যে মতবাদগুলো, স্টিফেন ডেডালাসের মতবাদ মানে কার মতবাদ? জেমস জয়েস, আমাদের নভেলিস্ট, তার মতবাদ। জেমস জয়েসের ফিলোসফিক্যাল আইডিয়াস গুলো আমরা এই পেজগুলোতে পাবো, 232 থেকে 245। যদি আপনারা সুযোগ পান এখান থেকে আপনারা পড়ে নিতে পারেন, বেশ লম্বা আলোচনা, কিন্তু আমরা সেইখান থেকে একদম হাইলাইটেড অংশটা এখানে আপনাদের সাথে হাজির করা আছে। দেখেন গ্রিন কালারের টেক্সটে লেখা, হাইলাইটস ইনক্লুড। স্টিফেন তার যে ফিলোসফিক্যাল আইডিয়া গুলো দিয়েছে, স্টিফেনের ফিলোসফিক্যাল আইডিয়া মানে কিন্তু জেমস জয়েসের ফিলোসফিক্যাল আইডিয়া। স্টিফেন হাইলাইটস ইনক্লুড স্টিফেনস ডেফিনেশন অফ পিটি এন্ড টেরর। আপনারা যারা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়েছেন তারা এটা জানেন, আপনারা ক্যাথারসিস নিয়ে পড়েছেন। ক্যাথারসিস মূল কথা কি? দর্শকের মনে ভীতি এবং করুণা জাগ্রত করা। সেই ডেফিনেশন অফ পিটি এন্ড টেরর, পিটির মানে কি, টেরর মানে কি, এটার সংজ্ঞা স্টিফেন নিজের মতো করে দিয়েছে। এরপর হিজ ডেলিনিয়েশন বিটুইন স্ট্যাটিক আর্ট এন্ড কাইনেটিক আর্ট। স্ট্যাটিক আর্ট কি? The sublime art that invites contemplation without spurring the viewers to action. কিছু কিছু শিল্পকর্ম আছে, ওই শিল্পকর্মগুলো দেখার পর আমরা গভীর ভাবনায় হারিয়ে যাই। মানে ওই শিল্পকর্মটা এমন যে আমাদেরকে ভাবতে বাধ্য করে। আমরা কোনো অ্যাকশনে যাই না, কিন্তু আমরা চিন্তা ভাবনা করি, আমরা ভাবনার জগতে হারিয়ে যাই। কিছু কিছু পেইন্টিং আছে, লিওনার্দো দা ভিঞ্চির কিছু পেইন্টিং আছে, বা পাবলো পিকাসোর কিছু পেইন্টিং আছে, অথবা অনেক ভাস্কর্য আছে, স্কাল্পচার আছে, এগুলো যখন আমরা দেখি তখন আমরা কিন্তু ভাবনার জগতে হারিয়ে যাই যে শিল্পী আসলে কি বোঝাতে চেয়েছেন। তখন আমরা চিন্তা করি, আমরা হয়তো কোনো মানে ফিজিক্যাল অ্যাকশনে হয়তো ইনভলভড হই না, কিন্তু আমরা ভাবতে বসি। উই স্টার্ট থিঙ্কিং, উই স্টার্ট কন্টেম্পলেটিং, আমরা খুব মন দিয়ে ভাবি। এই ধরনের শিল্পকে স্টিফেন বলেছে স্ট্যাটিক আর্ট। আরেকটা আছে কাইনেটিক আর্ট। কাইনেটিক আর্ট মানে কি? আর্ট দ্যাট মুভস দ্য ভিউয়ার টু ডু সামথিং। কিছু কিছু শিল্পকর্ম আছে যেটা আমাদেরকে কোনো একটা কাজ করতে উদ্বুদ্ধ করে। কিছু কিছু শিল্প আছে যেটা আমাদেরকে ফিজিক্যাল অ্যাকশনে যেতে উদ্বুদ্ধ করে, সেগুলো হচ্ছে কাইনেটিক আর্ট। সেটা কেমন? আমরা অনেক সময় স্কাল্পচার দেখি, যে ভাস্কর্যে দেখা যাচ্ছে কেউ একজন দৌড়াচ্ছে, দৌড়ানো অবস্থায় তার ভাস্কর্যটাকে তৈরি করা হয়েছে। ওইটা দেখার পর আমাদের মধ্যেও দৌড়ানোর একটা ইচ্ছা জাগে। এটা জাস্ট একটা সিম্পল এক্সাম্পল যে কোনো কোনো শিল্প আছে যেটা আমাদেরকে কোনো কিছু করতে আগ্রহী করে তোলে। এটা তো একটা মানে লিটারাল এক্সাম্পল ছিল। তারপর আছে ধরেন পিকাসোর গুয়ের্নিকা, একটা বিখ্যাত পেইন্টিং আছে। এই পেইন্টিংটা যখন কেউ দেখে তখন যুদ্ধের ভয়াবহতার প্রতি, যুদ্ধের ভয়াবহতা কতটা ধ্বংসাত্মক হতে পারে সেটা তখন তার মধ্যে জেগে ওঠে। তখন সেই মানুষটা কিন্তু যুদ্ধের বিরুদ্ধে কিন্তু সে এক মানে নানা কার্যক্রমে জড়িয়ে পড়তে পারে। বিভিন্ন সময় বিভিন্ন শিল্প আমাদেরকে নানা রকম কাজ করতে উদ্বুদ্ধ করে। কিছু কিছু শিল্প আছে আমাদেরকে ভাবনা চিন্তা করতে উৎসাহ দেয়, সেটা হচ্ছে স্ট্যাটিক আর্ট। কিছু কিছু শিল্প আছে আমাদেরকে কাজ করতে উৎসাহ দেয়, সেটা হচ্ছে কাইনেটিক আর্ট। তাহলে দুই রকম শিল্প সম্পর্কে স্টিফেন আইডিয়া দিয়েছে তার এই ফিলোসফিক্যাল ডিসকাশনে। এরপর
সে ডেফিনেশন দিয়েছে লিরিক্স। আমরা লিরিক্স সম্পর্কে জানি, এপিক মহাকাব্যের সংজ্ঞা সম্পর্কে আলোচনা করেছে, ড্রামাটিক ফর্ম নিয়ে আলোচনা করেছে। তার মানে এগুলো কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের লিটারেচার স্টাডিতে কিন্তু আমরা এই টার্মস গুলো কিন্তু পড়েছি। লিরিক্স, এপিক, ড্রামাটিক ফর্ম। স্ট্যাটিক আর্ট, কাইনেটিক আর্ট হয়তো আমরা পড়িনি, এটা আমরা এখানে নতুন পাচ্ছি। পিটি এন্ড টেরর, এটা আপনারা যারা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়েছেন তারা এই বিষয়ে আইডিয়া আছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে স্টিফেন ইজ রিয়েলি ইনফ্লুয়েন্সড বাই অ্যারিস্টটল এন্ড অ্যাকুইনাস, এবং তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে স্টিফেন তার নিজস্ব ফিলোসফি গুলো, স্টিফেন মানে কি, জেমস জয়েস তাদের যে দার্শনিক মতবাদ সেটা কিন্তু আমাদের সামনে হাজির করছেন। These are the philosophical ideas of Stephen Dedalus. These are the philosophical ideas of Stephen Dedalus. স্টিফেন ডেডালাস সে তার ভক্ত বন্ধু আছে লিঞ্চকে এইসব বিষয়ে বয়ান দিচ্ছে। বিশাল এক ফিলোসফিক্যাল দার্শনিক আলোচনা হচ্ছে, খুব সিরিয়াস। ওইদিকে খেলা হচ্ছে, ধুমধুমায় খেলা হচ্ছে, সবাই উৎসাহ নিয়ে খেলা দিচ্ছে, আর এইদিকে স্টিফেন তার ভক্ত বন্ধু লিঞ্চকে তার ফিলোসফিক্যাল আইডিয়া গুলো পড়ে শোনাচ্ছে, বলছে। তাহলে বুঝতে পারছেন যে স্টিফেন কিন্তু খেলার মাঠে বসে সে তার ফিলোসফিক্যাল আইডিয়া গুলো আলোচনা করছে। তাহলে স্টিফেন মানে তার মেন্টাল ডিসপোজিশনটা কেমন, তার মানসিক মানে মেজাজটা কেমন বুঝতেই পারছেন। স্টিফেন যে কোনো জায়গায় বসে তার পারিপার্শ্বিক অবস্থা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। নইলে স্টিফেন খেলার মাঠে বসে সে তার দার্শনিক আলোচনা করছে, ঘন্টার পর ঘন্টা দার্শনিক আলোচনা করছে। এখানে কিন্তু আমরা স্টিফেনের যে সাইকোলজি, তার মনস্তত্ত্ব সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাচ্ছি, যে স্টিফেন সে যখন তার মনের মধ্যে হারিয়ে যায় তখন কিন্তু সে অত সহজে বের হয়ে আসতে পারে না। স্টিফেনের সাবকনশিয়াস অনেক বেশি স্ট্রং, এবং জেমস জয়েস কিন্তু বারবার স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আমাদেরকে স্টিফেন ডেডালাসের মনের ভেতরে নিয়ে যাচ্ছেন। রাজমিন আক্তার, পরের পয়েন্টটা পড়েন তো রাজমিন। Yes, sir. হি হেইলস, 3 নম্বর পয়েন্টটা। Listen. He hails the dramatic form as superior because the artist refines his personality out of the work, leaving just the object for the contemplation of the audience. ওকে, থ্যাংক ইউ রাজমিন। আপনারা যারা অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়েছেন সেখানে আপনারা দেখেছেন যে অ্যারিস্টটল নিজেই এপিক আর ট্র্যাজেডি, ড্রামাটিক ফর্ম, এই দুইয়ের মধ্যে বিতর্ক করেছেন। অ্যারিস্টটল বলেছেন যে ট্র্যাজেডি ইজ সুপিরিয়র। সেই আলোচনার উপর ভিত্তি করে স্টিফেন ডেডালাসও বলছেন, সেই অ্যারিস্টটলের পোয়েটিক্স সেটার উপর ভিত্তি করে স্টিফেন ডেডালাসও যুক্তি দিচ্ছেন যে হ্যাঁ, ড্রামাটিক ফর্মটাই হচ্ছে সুপিরিয়র আর্ট, হায়ার আর্ট। কারণ এখানে আর্টিস্ট তার যে কাজের যে পার্সোনালিটি সেটাকে খুব চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পারেন, এবং যারা দর্শক, যারা অডিয়েন্স, তারা চিন্তা ভাবনা করার সুযোগ পায়। শিল্পী তার শিল্পকর্মকে ড্রামাটিক ফর্মের মাধ্যমে দর্শকের সামনে উপস্থাপন করে, আর দর্শক সেই ড্রামাটিক পারফরমেন্স দেখে তারপর সে চিন্তা ভাবনা করে। ওকে, নূপুর চক্রবর্তী, তারপরেরটা পড়েন, লাস্টের পয়েন্ট। As they head toward Head. As they head. As they head toward the library, he sees Emma. Stephen is speechless as always. He feels somewhat cross across her because he thinks she flirted with a priest and mocked him behind his back. Even his anger feels like a kind of homage. থ্যাংক ইউ নূপুর। আমরা অলরেডি জানি যে কিশোর বয়স থেকে
যখন তার বয়স 13-14, ওই সময় থেকে স্টিফেনের একটা ক্রাশ আছে, ভয়ঙ্কর ক্রাশ। সেটা কে? এমা, যাকে সে ওই কিশোর বয়স থেকে ভালোবেসে আসছে। এমাকে সে ভালোবেসে একটা চিঠি দিতে চেয়েছিল, কবিতা লিখতে চেয়েছিল, কিন্তু তার সাহস হয়নি। মানে এমার প্রতি তার এত বেশি আকর্ষণ যে সে আসলে সাহস করে এমাকে কিছু বলতে পারেনি। ইউনিভার্সিটি লাইফে এসেও এমার প্রতি তার ক্রাশ ওই রকমই আছে। এখনো এমার প্রতি তার অন্যরকম একটা অবসেশন। লাইব্রেরিতে যাওয়ার পথে এমার সাথে স্টিফেনের সাক্ষাৎ হয়। এমাকে দেখে আবারও স্টিফেন হারিয়ে যায়। আবারও স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে আমরা দেখতে পাই যে এমার প্রতি স্টিফেন কতটা অবসেসড। মানে এটা ক্রাশ, এটা যেই সেই ক্রাশ না, এটা ভয়ঙ্কর গড লেভেলের ক্রাশ। মানে এমার প্রতি স্টিফেনের যে অ্যাট্রাকশন, এটা অবসেশন রিলিজিয়াস পর্যায়ে চলে গেছে। এত বছরে কিন্তু স্টিফেন এমার সাথে একদিনও কথাও বলেনি, চিঠিও দেয়নি, কোন রকম যোগাযোগও করেনি, জাস্ট দূর থেকে এমাকে সে ভালোবেসে গেছে। এবং এই ভালোবাসাটা কিন্তু রোমান্টিক, যতটা না রোমান্টিক তার থেকে বেশি রিলিজিয়াস, এটা আমরা এর আগে বলেছি। এমাকে দেখার পর স্টিফেন আবার স্পিচলেস। কিন্তু তখন দেখতে পাই যে এমা একজন প্রিস্টের সাথে ফ্লার্ট করছে, দুষ্টুমি করছে। এবং প্রিস্ট মানে তো জানেন, চার্চের ফাদার। এমা দেখা যাচ্ছে এক ফাদারের সাথে সে দুষ্টুমি করছে। তারপরে ফাদার যখন চলে যাচ্ছে তখন পিছে পিছে ওকে একটু মক করছে। এরকম হয় না যে আমরা অনেক সময় অনেকের সামনাসামনি কিছু বলি না, কিন্তু পেছনে তাকে হয়তো অপমান করি ছোট করে। এমাও দেখা যাচ্ছে প্রিস্টের সাথে সামনাসামনি দুষ্টুমি করলো, প্রিস্ট চলে যাওয়ার পর সে প্রিস্টকে উদ্দেশ্য করে দু একটা অপমানজনক কথা বলে দিল, মক করলো। এইটা দেখার পর স্টিফেন একটু বিরক্ত হলো, শুধু বিরক্ত না, বেশ রেগে গেল। কিন্তু রেগে যাওয়ার পরেও স্টিফেন কি করবে? স্টিফেন কি এমার সাথে কোনো কথা বলতে পারবে? এমার প্রতি তার যে অবসেশন, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইভেন হিজ অ্যাঙ্গার, এই যে এমার প্রতি স্টিফেন যে একটু রেগে গেল, এমার এই মানে লঘু আচরণ, এমার যে এরকম সিলি আচরণে স্টিফেন একটু রেগে গেল। এবং এই রাগটাও পর্যন্ত ইটস আ কাইন্ড অফ হোমেজ। মানে বুঝতে পারছেন, স্টিফেন যে এমার প্রতি রেগে যাচ্ছে, এটাও স্টিফেনের মনে হচ্ছে সে এমাকে উপাসনা করছে, এমাকে সে উপাসনা করছে। বুঝতে পারছেন কতটা মানে মানে এক্সট্রিম লেভেলে চলে গেছে। এমার প্রতি যে সে রেগে গেছে, এই রাগটাও তার কাছে মনে হচ্ছে সে এমার উপাসনা করছে। মানে ইট ইস আ টোটালি আ উইয়ার্ড অ্যান্ড ডিস্টার্বড রিলেশনশিপ। স্টিফেন এমার প্রতি তার যে মানে ফিলিংসটা, এটা খুবই উইয়ার্ড অ্যান্ড ইট ইজ ডিস্টার্বিং। এই এই মানে অবসেশন থেকে কখনোই একটা সুস্থ সম্পর্ক কিন্তু হতে পারে না। মানে এটা খুবই একপাক্ষিক এবং মানে উইয়ার্ড একটা রিলেশনশিপ। এটা একটা এত বছর, বহু বছর পার হয়ে গেছে। আপনারা যদি হিসাব করেন মিনিমাম 7 ইয়ার্স পাস্ট, 7 বছর ধরে সে দূর থেকে শুধু এমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। এমা যখনই সামনে আসে তখন স্টিভেন সবকিছু ভুলে যায়। এতক্ষণ পর্যন্ত সে কিন্তু ফিলোসফি নিয়ে অনেক বকবক করছিল, তাই না? দেখেন উপরের তিনটা প্যারাগ্রাফ দেখেন, স্টিফেন তার ফিলোসফিক্যাল আইডিয়া, তার দার্শনিক মতবাদ নিয়ে সে অনেক বকবক করছিল, অনেক প্যাচাল পারতেছিল। কিন্তু যখনই এমা সামনে আসলো, কোথায় ফিলোসফি, কোথায় অ্যাস্থেটিক্স, সব বাতাসে উড়ে গেল। স্টিফেন তার সমস্ত মনোযোগ এমার দিকে। তার মানে স্টিফেনের যে অবসেশন টুয়ার্ডস এমা, এটা কিন্তু তার বেড়ে ওঠায় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ, স্টিফেন্স অবসেশন টুয়ার্ডস এমা এবং হিজ আনইউজুয়াল মেন্টাল অ্যাট্রাকশন টুয়ার্ডস এমা। যদিও এমার প্রতি তার প্রচন্ড আকর্ষণ, কিন্তু এমার সাথে সে কখনোই যোগাযোগ করার সাহসটা পায়নি। সুমনা দেখতে পাচ্ছেন? সুমনা আক্তার, সুদীপ্ত খন্দকার, দেব শুনতে পাচ্ছেন? জি স্যার, পাচ্ছি স্যার। হ্যাঁ, প্রথম পয়েন্টটা পড়েন তো, রেড মার্ক করা যেটা।
But he dreams about Emma that night and is inspired to write another poem to her. It is 10 years since he failed in the writing of his first poem to Emma. This time he succeeds, but he does not send it. ওকে, থ্যাংক ইউ দীপ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নট 7 ইয়ার্স, ইট ইজ অ্যাকচুয়ালি 10 ইয়ার্স, 10 বছর হয়ে গেছে। এমার প্রতি সে হোপলেসলি ফলেন। এমা তার ক্রাশ কত বছর ধরে? 10 বছর ধরে। 10 বছরে সে কিন্তু একটা চিঠি পাঠানোর পর্যন্ত সাহস পায়নি। 10 বছর আগে সে একটা কবিতা লেখার চেষ্টা করেছিল, 10 বছর পরে এসে সে সাকসেসফুল হলো। বুঝতে পারছেন এমার প্রতি তার অবসেশন কোন লেভেলে? বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে এখন রাত, এখনো কিন্তু স্টিফেনের মনের ভেতরে শুধু এমা এমা এবং এমা। ওই যে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জেমস জয়েস আমাদেরকে স্টিফেন ডেডালাসের মনের ভিতরে নিয়ে গেছেন। এমার প্রতি সে কতটা বেশি অ্যাডিক্টেড এটা আমরা দেখতে পাচ্ছি যে ইট টুক হিম 10 years টু রাইট এ পোয়েম অ্যাবাউট এমা। লেখা হলো তাতে কি, হি ডাজ নট সেন্ড ইট। সে কিন্তু চিঠিটা 10 বছর লাগলো সরি, কবিতাটা সে তার 10 বছর লাগলো লিখতে। লেখা শেষ করে সে কিন্তু সেটা পাঠাতে পারছে না। বুঝতে পারছেন? তাহলে এমা রিলেটেড ইমোশনস, এমাকে নিয়ে স্টিফেনের ইমোশনটা কেমন। এখন আমাদের জীবনে এতটা সিরিয়াস ভয়ঙ্কর ক্রাশ হয়তো থাকে না। আমাদের ক্রাশ কতদিন থেকে? 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। কিন্তু এখানে 10 বছর ধরে এমা স্টিফেনের ক্রাশ, এবং এই 10 বছরে স্টিফেন সাহস পায়নি এমাকে একটা চিঠি পর্যন্ত পাঠানোর। মনে মনে সে এমাকে অনেক বেশি পছন্দ করে। তাহলে আপনার কাছে কি মনে হয় দিস ইজ অ্যান হেলথি অ্যাট্রাকশন? এটা অবসেশনের পর্যায়ে চলে গেছে। দিস ইজ নট হেলথি অ্যাট অল। ওকে, সুমনা শুনতে পাচ্ছেন? মবিনা ইয়াসমিন, মবিনা? স্যার, হ্যাঁ, পরেরটা পড়েন তো। স্যার লেটার থেকে না? হ্যাঁ, লেটার থেকে পড়েন। Later, Stephen sits on the library steps. He dreamily watches birds flying through the air. স্যার পড়বো? আচ্ছা, এই পার্টটা একটু ব্যাখ্যা করার প্রয়োজন আছে। স্টিফেন লাইব্রেরি স্টেপে বসে আছে, ততক্ষণ পর্যন্ত ওর মনের মধ্যে শুধু এমা। এরপর যখন সে আকাশের দিকে তাকালো তখন সে দেখলো পাখিরা উড়ছে। যখনই সে দেখতে পাচ্ছে পাখিরা আকাশে উড়ছে তখন তারও ওড়ার ইচ্ছে মনের মধ্যে জাগছে। আমরা যারা ডেডালাসের কাহিনী জানি, গ্রিক রূপকথার ডেডালাস, ডেডালাস পাখা বানিয়ে উড়ে গিয়েছিল, মানে ওইটার সাথে এটা কানেক্টেড আর কি। স্টিফেন পাখির ওড়াউড়ি দেখে স্টিফেনেরও ইচ্ছে হচ্ছে সে ডানা মেলে উড়বে, উড়ে পালিয়ে যাবে। কোথা থেকে পালিয়ে যাবে এটা অলরেডি আমরা জানি। এরপর কন্টিনিউ করেন মবিনা। সাম নিয়ারবাই বয়েজ। Some nearby boys begin to argue about politics. Stephen goes to look for Cranley. He finds him in the library, pausing over chess problems with a medical student named Dixon. Stephen makes clear that he wants to speak to Cranley, but Cranley seems in no hurry. ওকে, স্টিফেনের বন্ধুরা রাজনীতি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে, ঝগড়াও হচ্ছে, এবং স্টিফেন তো রাজনীতি মোটেও পছন্দ করে না। স্টিফেন তখন তার বেস্ট ফ্রেন্ড ক্র্যানলি, স্টিফেনের বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে ক্র্যানলি, স্টিফেন ক্র্যানলির সাথে কথা বলবে। কি কথা বলবে? স্টিফেন ক্র্যানলিকে খুঁজছে, ক্র্যানলি কোথায়, ক্র্যানলি কোথায়, কোথাও পাওয়া যাচ্ছে না ক্র্যানলিকে। অনেক খুঁজে ক্র্যানলিকে লাইব্রেরির মধ্যে পাওয়া গেল। ক্র্যানলি এক মেডিকেল স্টুডেন্টের সাথে দাবা খেলা খেলছে। তখন স্টিফেন গিয়ে ক্র্যানলিকে ধাক্কাচ্ছে। স্টিফেন মেক্স ক্লিয়ার দ্যাট হি ওয়ান্টস টু স্পিক টু ক্র্যানলি, মানে ক্র্যানলির সাথে স্টিফেনের গোপন কিছু কথা আছে, বেশ সিরিয়াস কিছু কথা আছে যেটা স্টিফেন ক্র্যানলিকে বলতে চায়। কিন্তু কি সেই কথা? ক্র্যানলি কি শুনবে? না। ক্র্যানলি সিমস ইন নো হারি। ক্র্যানলি বলছে আরে ওয়েট ওয়েট ওয়েট, দাবা খেলাটা শেষ হোক, তোমার কথা শুনবো।
তাহলে দেখেন স্টিফেন তার বেস্ট ফ্রেন্ডকে মানে আর্জেন্টলি কিছু কথা বলতে চায়, কিছু কথা শেয়ার করতে চায়, কিন্তু ক্র্যানলি দাবা খেলায় ব্যস্ত। ক্র্যানলি বলছে ওয়েট ওয়েট ওয়েট, আমি তোমার কথা শুনবো, একটু ওয়েট করো, এত তাড়াহুড়া কি আছে। এটা কিন্তু আমাদের জীবনের একটা গল্প। যখনই আপনার কাছের বন্ধু, আপনার বেস্ট ফ্রেন্ডকে দেখবেন আপনার সিরিয়াস কোনো কথা বলার আছে, তখন বেশিরভাগ সময় দেখবেন আপনার বেস্ট ফ্রেন্ড অন্য কাজে ব্যস্ত। আপনি যত আর্জেন্টলি আপনার বেস্ট ফ্রেন্ডের সাথে আপনি কথাটা শেয়ার করতে চাচ্ছেন, বেস্ট ফ্রেন্ড দেখা যায় যে ততই বেশি টালবাহানা করছে, ঢিলেমি করছে। ক্র্যানলি ব্যস্ত দাবা খেলায়, আর এদিকে স্টিফেন চাচ্ছে তার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে। ওকে, মাসনুর, মাসনুর, Yes, sir. মাসনুর, পড়েন তো পরেরটা। অন দ্য পোর্চ, স্যার কোন জায়গা থেকে লেটার? লাস্ট পয়েন্টটা। ওকে স্যার। জি স্যার। On the porch, a long conversation between the boys takes place. The boys gathered include Temple, O'Keefe, Goggins, Dixon, Crowley, and few others. Stephen says nothing throughout the whole talk. The boys trade insult and bluster. Stephen becomes distracted from their talk when Emma walks by. Once again, he is torn between worshipping her and damning her. ওকে, আমরা একটু আগে দেখলাম যে স্টিফেন ক্র্যানলিকে সিরিয়াস কোনো কথা বলবে, স্টিফেন ক্র্যানলিকে সিরিয়াস কোনো একটা কথা বলবে। এখন ক্র্যানলির পাত্তা দিচ্ছে না। ক্র্যানলি বলছে আরে ওয়েট, এত তাড়াহুড়ো কি আছে, আস্তে আস্তে। দাবা খেলা শেষ করে বাইরে বের হলো ক্র্যানলি আর ডিকসন। বাইরে তখন টেম্পল, ওকিফ, গগিন্স ওরা বেশ জটলা পাকাচ্ছে। আমরা টেম্পল সম্পর্কে জানি, টেম্পল হচ্ছে শো অফ করতে পছন্দ করে, এবং ওরা একসাথে হওয়ার পর কি হয়, ইনসাল্ট এক্সচেঞ্জ হচ্ছে, একজন আরেকজনকে পচাচ্ছে, দুষ্টুমি করছে, মস্করা করছে, হাসাহাসি হচ্ছে। এখন স্টিফেনের তো একটা সিরিয়াস কথা বলার আছে ক্র্যানলিকে, ক্র্যানলির কিন্তু সেদিকে মনোযোগ নাই। স্টিফেন বারবার চাচ্ছে ক্র্যানলির সাথে কথা বলতে, ক্র্যানলি এটা তার মাথায় নাই। ক্র্যানলি অন্যদের সাথে হাসি তামাশা করছে, মজা করছে, মস্করা করছে। স্টিফেন সেজ নাথিং থ্রু আউট দ্য হোল টক। স্টিফেন কিন্তু ওই দলের সাথে অনেকক্ষণ ধরে ছিল, স্টিফেন একটা কথাও বলেনি, স্টিফেন একটা কথাও বলেনি। তার মানে স্টিফেন কিন্তু তাদের সাথে মেলামেশা করতে পারছে না। কেন মেলামেশা করতে পারছে না? কারণ স্টিফেন হ্যাজ সামথিং আর্জেন্ট টু টেল ক্র্যানলি। ক্র্যানলি তার কাছ থেকে তখনও সেটা শুনতে চাচ্ছে না। স্টিফেন এর মধ্যে দেখলো পাশ দিয়ে এমা হেঁটে যাচ্ছে। স্টিফেন বিকামস ডিস্ট্রাক্টেড এগেইন। আবারও এমাকে দেখার পর স্টিফেনের সবকিছু এলোমেলো হয়ে গেল। কি কি যেন সে বলতে চেয়েছিল ক্র্যানলিকে, সে সব ভুলে গেল। এমাকে দেখার পর আবার তার মাথা নষ্ট। এখন এমার প্রতি তার অ্যাম্বিভ্যালেন্স কাজ করছে। অ্যাম্বিভ্যালেন্স মানে হচ্ছে সাইমালটেনিয়াস হেট অ্যান্ড লাভ। এমার প্রতি তার তীব্র ভালোবাসা এবং তীব্র ঘৃণা দুটো একসাথে কাজ করছে। এই বিষয়, এটা একটা অদ্ভুত এক অনুভূতি। অ্যাম্বিভ্যালেন্স এটাকে বলে, সাইমালটেনিয়াসলি একই সাথে লাভ হেট রিলেশনশিপ। এমার প্রতি তার প্রচন্ড ভালোবাসা এবং প্রচন্ড ঘৃণা দুটো একসাথে কাজ করছে। এবং এটাও কিন্তু এগেইন দিস ইজ অ্যান আনহেলথি রিলেশনশিপ, ওয়ান সাইডেড আনহেলথি রিলেশনশিপ। স্যার ঘৃণাটা কেন কাজ করতেছে? ঘৃণা কাজ করছে কারণ এমাকে স্টিফেন যেরকম মানুষ হিসেবে কল্পনা করেছে, এমা আসলে বাস্তবে সেরকম মানুষ না। আপনারা একটু আগে দেখলেন যে সে প্রিস্টের সাথে ফ্লার্টিং করছে। মানে এমা হচ্ছে খুবই নর্মাল, সাধারণ একটা মেয়ে। সে অন্য ছেলেদের সাথে ফ্লার্ট করে, দুষ্টুমি করে। যখনই এমা অন্য ছেলেদের সাথে ফ্লার্ট করে স্টিফেনের সামনে, তখন স্টিফেন দারুণভাবে জ্বলতে থাকে। এই জন্য সে এমাকে ঘৃণা করে। বুঝতে পারছেন? আপনার ক্রাশ জি যখন স্যার, বুঝতে পারছি। অন্য কোনো ছেলের সাথে হেসে হেসে কথা বলে, তখন আপনার যেমন লাগে স্টিফেনেরও তেমন লাগছে। এই জন্য এমার প্রতি তার তীব্র ভালোবাসা এবং তীব্র ঘৃণা দুটো একসাথে কাজ করছে। কিন্তু স্টিফেন এটাও বুঝতে পারছে না যে সে কখনো এমাকে অ্যাপ্রোচই করেনি।
মানে এমার প্রতি স্টিফেনের যে মনোভাব, অ্যাটিচিউড, এটা কিন্তু অবসেশনের পর্যায়ে। দিস ইজ অ্যান আনহেলদি অবসেশন টুয়ার্ডস এমা। 10 বছর ধরে শুধু দূর থেকে ভালোবেসে গেছে স্টিফেন। ওয়ান সাইডেড লাভ, অবসেসিভ। যখনই এমা সামনে আসে তখন স্টিফেন সবকিছু ভুলে যায়। যখনই এমা অন্য কোনো ছেলের সাথে কথা বলে তখন স্টিফেন হিংসায় ঈর্ষায় জ্বলতে থাকে। ফর 10 লং ইয়ার্স ইট হ্যাজ বিন গোয়িং অন। 10 বছর ধরে চলছে। ওকে, রাকিবুল ইসলাম তানজিম দেখতে পাচ্ছেন? রাকিবুল ইসলাম তানজিম, তানজিম। সাখাওয়াত হোসেন দেখতে পাচ্ছেন? Yes, sir. প্রথম পয়েন্টটা পড়েন তো। In her wake, she is replaced by Stephen's thoughts of poetry and beauty. Meanwhile, Temple and Carly are getting involved in a war of insults, culminating in Carly's chasing Temple with a stick. আচ্ছা, থ্যাংক ইউ। এমাকে নিয়ে ভাবতে 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 স্টিফেন পোয়েট্রি এন্ড বিউটি নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে দিল। এমাকে নিয়ে ভাবছে ভাবছে তখন আবার নতুন আইডিয়া মাথায় আসছে, পোয়েট্রি এন্ড বিউটি। এমা মানেই হচ্ছে লাভ, লাভ মানেই বিউটি, বিউটি মানেই পোয়েট্রি। সব মিলিয়ে পোয়েট্রি এন্ড বিউটি নিয়ে সে চিন্তা ভাবনা করা শুরু করে দিয়েছে। আবারও জেমস জয়েস স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে স্টিফেনের মনের ভিতরে ঢুকে গেছেন। স্টিফেন পোয়েট্রি এন্ড বিউটি নিয়ে কি ভাবছে। স্টিফেন তো তার মনে মনে এসব বিষয়, নানা বিষয় নিয়ে চিন্তা ভাবনা করছে। এর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। টেম্পল এন্ড ক্র্যানলি, টেম্পল হচ্ছে ওই যে শো অফ করা ছেলেটা, আর ক্র্যানলি হচ্ছে স্টিফেনের বেস্ট ফ্রেন্ড। এই দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে, একজন আরেকজনকে ইনসাল্ট করছে, গালি দিচ্ছে। এমন একটা সময় ক্র্যানলি খেপে গিয়ে একটা লাঠি নিয়ে টেম্পলকে তাড়া করেছে। ক্র্যানলি চেজ টেম্পল উইথ এ স্টিক। একটা লাঠি নিয়ে ক্র্যানলি টেম্পলকে তাড়া করে। এর মধ্যে স্টিফেন কিন্তু এসব কিছুই জানে না। স্টিফেন কিন্তু ওদের সাথে একসাথে হাঁটছে, স্টিফেনের সামনেই সবকিছু হচ্ছে, কিন্তু স্টিফেন কিন্তু এই জগতে নাই, তার কল্পনার জগতে সে হারায় গেছে। ক্র্যানলি এইদিকে টেম্পলকে লাঠি নিয়ে তাড়া করছে, এটা নিয়ে স্টিফেন কোনো কিছু জিজ্ঞেসই করলো না। স্টিফেন ক্র্যানলিকে জিজ্ঞেস করছে, স্টিফেন আস্ক ক্র্যানলি টু কাম অ্যাওয়ে উইথ হিম অন এ ওয়াক সো দ্যাট দে ক্যান টক। বুঝতে পারছেন যে স্টিফেন তার বন্ধুদের সাথে একসাথে চলাফেরা করছে, একসাথে বসছে, কিন্তু শারীরিক ভাবেই সে শুধু সবার সাথে মেলামেশা করছে, কিন্তু মানসিক ভাবে কিন্তু একটা বিশাল দূরত্ব। তার বন্ধুদের সাথে তার কিন্তু কোনো মানসিক যোগাযোগ নাই। কিন্তু স্টিফেন আস্ক ক্র্যানলি টু কাম অ্যাওয়ে উইথ হিম অন এ ওয়াক। স্টিফেন জিজ্ঞাসা করলো না ক্র্যানলিকে যে তুমি কেন টেম্পলকে লাঠি নিয়ে তাড়া করছো। সে ক্র্যানলিকে থামা বলে যে চলো ওইদিকে কথা আছে, সো দ্যাট দে ক্যান টক। এখন ক্র্যানলি স্টিফেনের বেস্ট ফ্রেন্ড, ক্র্যানলি দেখলো যে লাঠি নিয়ে টেম্পলের পিছনে তাড়া করে লাভ নাই, ক্র্যানলি ওর সাথে হাঁটতে হাঁটতে আসলো। এখন স্টিফেনের সাথে কি এমন কথা, সেই কখন থেকে কথা বলতে চাচ্ছে। স্টিফেন আস্কস ক্র্যানলিস অ্যাডভাইস। স্টিফেন ক্র্যানলির পরামর্শ চাচ্ছে। কি পরামর্শ? ব্লু কালারে হাইলাইট করা আছে, আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট। হাইলাইটেড অংশগুলো আমাদের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবেন। হি ইজ ইনভলভড ইন এ ফাইট উইথ হিজ মাদার। মায়ের সাথে একটা বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে, মন কষাকষি হচ্ছে। মাদার ওয়ান্টস হিম টু পার্টিসিপেট ইন দ্য ইস্টার রিচুয়াল। তার মা চায় ছেলে, ওদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানে যেন সে অংশগ্রহণ করে। কিন্তু স্টিফেন তো তার ধর্মের প্রতি এখন আর কোনো বিশ্বাস অবশিষ্ট নাই। আমরা গত লেকচারে দেখেছি যে ধর্মের প্রতি তার বিন্দুমাত্র বিশ্বাস নাই। স্টিফেন নো লঙ্গার কনসিডারস হিমসেলফ এ ক্যাথলিক। সে তাকে ক্যাথলিক পর্যন্ত, খ্রিস্টিয়ান পর্যন্ত নিজেকে সে বিবেচনা করে না। তার মা জোর করে তাকে একটা ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে চাচ্ছে। তাহলে সে কি করবে? স্টিফেন ক্র্যানলির কাছ থেকে অ্যাডভাইস চাচ্ছে। ক্র্যানলি অ্যাডভাইসেস হিম টু গো অ্যাহেড উইথ
বিলিভ অর ডিসবিলিভ, সে বললো যে তুমি বিশ্বাস করো বা না করো, মা যেহেতু চাচ্ছে একটু অ্যাক্টিং করো, একটু অভিনয় করো, মায়ের মনটা একটু রক্ষা করো, মাকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন, না হয় তুমি একটু অভিনয় করলা। ক্র্যানলি বলছে হি শুড ডু ইট বিকজ ইট কস্ট হিম নাথিং এন্ড ইট উইল প্লিজ হিজ মাদার। মাকে খুশি করার জন্য না হয় একটু অভিনয় করলা, সমস্যা কি? তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্র্যানলি কিন্তু মেন্টালি স্টিফেনের থেকে বেশি ম্যাচিউরড। ক্র্যানলি কিন্তু স্টিফেনের থেকে বেশি ম্যাচিউরড, মানে বাস্তব বুদ্ধি ক্র্যানলির কিন্তু স্টিফেনের থেকে বেশি। ক্র্যানলি স্টিফেনকে বলছে যে তুমি না হয় একটু অভিনয় করলা, মা খুশি হলো, মাকে খুশি করার জন্য না হয় একটু অভিনয় করলা। কিন্তু Cranley's suggestion seems like a compromise of his integrity. কিন্তু স্টিফেন আবার এটা খুব ওর মাইন্ডে লাগলো যে আমি আমার নিজের সাথে বিশ্বাসঘাতকতা করব, মাকে খুশি করার জন্য আমি আমার নিজের সাথে বেইমানি করব। আমার তো ক্যাথলিক রিলিজনের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস নাই, আমি মাকে খুশি করার জন্য এই অভিনয়টা কেন করব, আমি কেন এই কম্প্রোমাইজটা করব? মানে স্টিফেন ওর যে ওভারঅল মেন্টাল ম্যাচুরিটি সেটা কিন্তু ওইভাবে হয়নি। ইন্টেলেকচুয়ালি স্টিফেন অনেক ম্যাচিউরড, এই বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই। সে অ্যারিস্টটল নিয়ে পড়াশোনা করে, অ্যাকুইনাস নিয়ে পড়াশোনা করে, তার নিজেরও ফিলোসফিক্যাল আইডিয়াস সে ডেভেলপ করছে। ইন্টেলেকচুয়ালি স্টিফেন খুব ম্যাচিউরড, এই বিষয়ে আমাদের মানতে কোনো আপত্তি নাই। কিন্তু হিউম্যানিটির দিক থেকে, মেন্টাল ম্যাচুরিটির দিক থেকে স্টিফেন মনে হয় এখনো বড় হয়ে ওঠে নাই। অ্যাটলিস্ট তার বেস্ট ফ্রেন্ডের চাইতে তার মেন্টাল ম্যাচুরিটি কম, তাই না? ক্র্যানলি বলছে মাকে খুশি করার জন্য একটু অভিনয় করো, ক্ষতি কি? আবার স্টিফেন বলছে আমি মাকে খুশি করার জন্য আমি নিজের সাথে বেইমানি করবো, এ কেমন কথা? মানে স্টিফেন আসলে মেন্টালি অতটা ম্যাচিউরড হয়নি। ইন্টেলেকচুয়ালি স্টিফেন ইজ ম্যাচিউরড বাট মেন্টালি হি ইজ নট। এটারও আরেকটা সিগন্যাল আছে, যখন এই যে এমার প্রতি তার যে অবসেশন, এমার প্রতি তার যে আনহেলদি অবসেশন, এটাও কিন্তু প্রমাণ করে যে স্টিফেন সে আসলে মেন্টালি অতটা ম্যাচিউরড হয়নি এখনো। ইন্টেলেকচুয়ালি ম্যাচিউরড বাট নট মেন্টালি, মানে বাস্তব বুদ্ধিতে যে ম্যাচিউরিটি বলে সেটাতে এখনো স্টিফেন ম্যাচিউরড হয়নি। এরপর স্টিফেন অন্যদিকে কথাবার্তা ঘুরিয়ে ফেলে। কি নিয়ে কথা বলছে? রাহাত ইশতিয়াক লাস্টের পয়েন্টটা পড়েন তো রাহাত। Stephen and Cranley have a long conversation about religion, politics, family, and Ireland. Stephen admits, under Cranley's intelligent questioning, that sometimes he fears that the Catholic Church is right and he will be damned and sent to hell. But he still must choose as he will choose. আমরা মাঝে মাঝে এমন হয় না যে নামাজ পড়ি না, মাঝে মাঝে ভয় হয়, হায় হায় নামাজ যে পড়ি না দোজখে তো যাব, নামাজ তো পড়ি না দোজখে তো যাব, ধর্মকর্ম করি না কি উপায় হবে, মরার পরে তো সরাসরি নরকে যাব। এটা বলি, কিছুক্ষণের জন্য ভয় পাই, আবার মনে করি তো চলুক তো জীবন। সেই একই অ্যাটিটিউড স্টিফেনের মধ্যে, ক্যালাসনেস টুয়ার্ডস এস্টাবলিশ রিলিজিয়ন। মাঝে মাঝে ক্র্যানলির মধ্যে ডাউট হয়, সামটাইমস স্টিফেনের মধ্যে মাঝে মাঝে ডাউট হয়। সামটাইমস হি ফিয়ার্স দ্যাট ক্যাথলিক চার্চ ইজ রাইট। মাঝে মাঝে স্টিফেনের মধ্যে ডাউট হয়, আচ্ছা এমন যদি হয় ক্যাথলিক চার্চই ঠিক, হি উইল বি ডামড এন্ড সেন্ট টু হেল ফরএভার, তাহলে তো সে অনন্তকাল নরকে পড়তে থাকবে। বাট স্টিল হি চুজ অ্যাজ হি উইল চুজ। কিন্তু তার ওই যে ইন্টিগ্রিটি, সে বলছে যে আমি যে সিদ্ধান্ত নিয়েছি ওইটাই আমি পালন করব, নরকে গেলে যাব, আমার সিদ্ধান্তে যাব, আমার নিজের সিদ্ধান্তেই যাব। আমি যদি নরকে যদি যেতে হয় আমি আমার নিজের সিদ্ধান্তেই যাব, আমি ইচ্ছা করেই নরকে যাচ্ছি। বুঝতে পারছেন কতটা ডিস্টর্টেড ডিসকোর্স? স্টিফেন এন্ড ক্র্যানলি তারা তো বেস্ট ফ্রেন্ড, দুজনে বেশ অনেকক্ষণ ধরে গল্প স্বল্প করছে ধর্ম নিয়ে, রাজনীতি নিয়ে, সংসার নিয়ে, আয়ারল্যান্ড নিয়ে। দেখেন এই সবগুলো বিষয়ে কিন্তু স্টিফেনের বিতৃষ্ণা আছে, এই প্রত্যেকটা জিনিসকেই স্টিফেন কিন্তু জেলখানা মনে করে। রিলিজিয়ন, পলিটিক্স, ফ্যামিলি, আয়ারল্যান্ড, এই চারটা কিন্তু চারটা জেলখানা। ক্র্যানলি স্টিফেনকে এই সম্পর্কে পজিটিভ কিছু ইনপুট দেওয়ার চেষ্টা করছে। ক্র্যানলি, আমরা বলেছি যে ওর বেস্ট ফ্রেন্ড ক্র্যানলি কিন্তু অনেক বেশি মেন্টালি ম্যাচিউরড
এবং স্টিফেনকে কিন্তু অ্যাডজাস্ট করে নিতে বলে বারবার। ক্র্যানলি অলওয়েজ অ্যাডভাইস স্টিফেন টু অ্যাডজাস্ট হিমসেলফ উইথ রিলিজিয়ন, পলিটিক্স, ফ্যামিলি এন্ড আয়ারল্যান্ড। কিন্তু স্টিফেন তো মানে এইদিকে অনেক বেশি একগুঁয়ে, ও কম্প্রোমাইজ করতে চায় না। স্টিফেন বলছে যে ইফ আই সাফার, আমি যদি সাফার করি আমি নিজের সিদ্ধান্তে সাফার করব। হতে পারে বাকি সবাই ঠিক, আমি ভুল, কিন্তু আমি আমার সিদ্ধান্তেই অটল থাকব। তার মানে স্টিফেনের মধ্যে কিন্তু একটা একগুঁয়েমি আছে, মানে ইললজিক্যাল, মানে হেডস্ট্রং কিন্তু স্টিফেন, সে কিন্তু কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। এখানেও স্যার, আরেকটা এটাকে বলা যায় যে স্টিফেনের বাস্তবতা নিয়ে কোনো আইডিয়া নাই। ভেরি গুড, এক্সেলেন্ট। জিমের সাথে আপনি একটা কানেকশন খুঁজে পেয়েছেন। স্টিফেন বাস্তবতাকে যেভাবে দেখছে, দিস ইজ অ্যাকচুয়ালি নট এ রিয়েল রিয়েলিটি। জাস্ট লাইক স্টিফেন, জাস্ট লাইক জিম। জিম যেমন বাস্তবতা সম্পর্কে তার একটা ভ্রান্ত ধারণা ছিল, স্টিফেন ডেডালাসেরও বাস্তবতা সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা আছে। এজন্যই মানে সে কম্প্রোমাইজ করতে চাচ্ছে না। এবং এটার অন্যতম কারণ আমরা বলতে পারি কেন তার বাস্তবতা সম্পর্কে ম্যাচিউরড আইডিয়া নাই। তার কারণ হচ্ছে স্টিফেন ইজ অনলি ইন্টেলেকচুয়ালি ম্যাচিউরড বাট নট মেন্টালি। একটা মানসিক যে পরিপক্কতা প্রয়োজন সেটা কিন্তু স্টিফেনের নাই। আজকে আমাদের লাস্ট স্লাইড, এটা দিয়ে আমরা শেষ করব। অ্যানালিসিস পার্টটা আপনাদের সেলফ স্টাডির জন্য থাকবে। স্যার, আমাদের একটা ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। আচ্ছা, যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন। খাদিজা আক্তার, রমিনা, আপনারও কি ক্লাস আছে? স্যার, আমার একটা ক্লাস আছে, আমি যাব। নো স্যার। আচ্ছা, যাদের ক্লাস আছে তারা লিভ নিতে পারেন, পরে রেকর্ডিং দেখে নিন। স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম। খাদিজা আক্তার পড়েন তো প্রথম স্লাইডটা, স্লাইডের প্রথম থেকে। He realizes with sadness that after he leaves Ireland, his friendship with Cranley will come to an end. He accepts that he may be alone. He must be independent. He is not afraid to be alone. He is not afraid of making a mistake, even if that mistake sends him to hell. আচ্ছা, থ্যাংক ইউ। স্টিফেন তো আগেই ঠিক করে রেখেছে সে আয়ারল্যান্ড ছেড়ে চলে যাবে। যখনই সে এটা চিন্তা করলো যে আয়ারল্যান্ড ছেড়ে চলে গেলে তো ক্র্যানলির সাথে বন্ধুত্বটা আর টিকবে না। আফটার হি লিভস আয়ারল্যান্ড, হিজ ফ্রেন্ডশিপ উইথ ক্র্যানলি উইল কাম টু এন এন্ড। ক্র্যানলির সাথে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার টিকবে না। তখন তার একটু মন খারাপ হলো। হি অ্যাকসেপ্ট দ্যাট হি মে বি অ্যালোন। সে মানে এটা অ্যাকসেপ্ট করেই নিল যে হ্যাঁ, সে একা হয়ে যাবে। এখানে তো তার এক বন্ধু আছে, ক্র্যানলি, তার বেস্ট ফ্রেন্ড। আয়ারল্যান্ড ছেড়ে চলে গেলে তো আর ক্র্যানলির সাথে যোগাযোগটা থাকবে না। তখন সে নিজেকে কি বলে সান্ত্বনা দিচ্ছে? আমি মেবি অ্যালোন হব, আমি মেবি একা হয়ে যাব, কিন্তু আই মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট। আমাকে স্বাধীন হতে হবে। বিকজ উইদাউট ইন্ডিপেন্ডেন্স আই ক্যানট এনজয় মাই লাইফ। হি ইজ নট অ্যাফ্রেড টু বি অ্যালোন। সে একা থাকতে কোনো ভয় পাচ্ছে না। হি ইজ নট অ্যাফ্রেড অফ মেকিং এ মিস্টেক। সে হয়তো ভুল করবে, কিন্তু তার মনের মধ্যে যে জোরটা আছে যে আমি ভুল যদি করি নিজের সিদ্ধান্তে ভুল করব, অন্যের সিদ্ধান্তে ভুল করব না। হি ইজ নট অ্যাফ্রেড অফ মেকিং এ মিস্টেক ইভেন ইফ দ্যাট মিস্টেক সেন্ডস হিম টু হেল। এই বলে যদি আমি নরকেও যাই তাও আমার মনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে যে আমি নিজের ইচ্ছায় নরকে এসেছি। আমি যদি ভুল করিও নিজের সিদ্ধান্তে ভুল করব। আমি যদি ভুল করিও নিজের সিদ্ধান্তে ভুল করব। এটা হচ্ছে স্টিফেন ডেডালাসের কিন্তু একটা একগুঁয়েমি আমরা বলতে পারি, এক ধরনের অ্যারোগেন্স আমরা বলতে পারি। কিন্তু এটাকে আমরা এটা আপনারা যারা হিস্ট্রি অফ ওয়েস্টার্ন আইডিয়াস পড়েছেন, ফিলোসফি পড়ে এসেছেন, এটাকে বলে হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম। এক্সিস্টেনশিয়ালিজম পরবর্তীতে সুযোগ পেলে এটা নিয়ে আমরা আলোচনা করব। এই যে স্টিফেন ডেডালাস তার নিজের ভবিষ্যৎ নিজে বেছে নিচ্ছে। স্টিফেন ডেডালাস ইজ চুজিং হিজ ওন ফিউচার। সে নিজের সিদ্ধান্তে তার ভবিষ্যতের পথ ঠিক করে নিচ্ছে। এই যে নিজের ভবিষ্যৎ নিজে ঠিক করে নেয়া, এটাকেই বলা হয় হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম। এরপর আমরা দেখতে পাচ্ছি দ্য নভেল ক্লোজেস উইথ আ সিরিজ অফ ডায়েরি এন্ট্রিজ। এখন আমরা একদম নভেলের শেষ পার্টে চলে এসেছি। শেষ পার্টে এসে দেখতে পাচ্ছি যে নভেলটা লেখা হয়েছে ডায়েরিতে
মানুষ যেরকম একটু একটু করে লিখে রাখে না, ডায়েরি এন্ট্রির মতো করে স্টিফেন বেশ কিছু তথ্য লিখে রেখেছে। স্টিফেন্স লাস্ট ডেজ ইন আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডে তার শেষ দিনগুলো কেমন তার একটা আইডিয়া আমরা পাচ্ছি। হি ডেসক্রাইবস আ মিটিং উইথ এমা, অবশেষে বহু বছর পর, বহু বছরের অবসেশনের পর সে এমার সাথে তার সাক্ষাৎ হয়। হি ডেসক্রাইবস আ মিটিং উইথ এমা ইন হুইচ দে অ্যাকচুয়ালি টক, অবশেষে এমার সাথে তার ফেস টু ফেস দেখা হয় এবং কথা হয়। হি ইজ সারপ্রাইজড দ্যাট হি লাইকস হার দ্যাট ইভিনিং হুইচ ইজ এ নিউ ফিলিং, এবং এমার প্রতি তার অন্যরকম একটা ফিলিংস কাজ করে, এমার প্রতি তার অন্যরকম একটা ফিলিংস কাজ করে। অবশেষে তার এমার সাথে সাক্ষাৎ হয়, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে এমার সাথে তার সম্পর্কটা কিন্তু ইমপ্রুভ করবে না, ওটাই তার এমার সাথে শেষ দেখা। এরপর হাইলাইট করা আছে, দেখতে পাচ্ছেন, স্টিফেন ইজ থ্রিলড বাই দ্য আইডিয়া অফ লিভিং আয়ারল্যান্ড, আয়ারল্যান্ড ছেড়ে সে চলে যাবে, যখনই এই চিন্তা তার মনের মধ্যে আসছে সে অনেক বেশি এক্সাইটেড। কারণ স্টিফেনের ধারণা, স্টিফেন যদি আয়ারল্যান্ড ছেড়ে চলে যায় তাহলে ও অন্যরকম স্বাধীনতা পাবে এবং তার জীবনটাকে সে পুরোপুরি উপভোগ করতে পারবে। এই জন্য সে আয়ারল্যান্ড ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা যখনই তার মাথায় আসছে সে বেশ এক্সাইটেড হয়ে যাচ্ছে। এরপর আমরা দেখতে পাচ্ছি হিজ জার্নাল এন্ট্রিজ ইনক্লুড স্মল এক্সপেরিমেন্টস ইন রাইটিং, যেহেতু সে লেখালেখি করবে, ভবিষ্যতে সে লেখক হবে, লেখালেখি নিয়ে সে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে। অ্যাজ এ রাইটার, রাইটার হিসেবে তো নানা রকম এক্সপেরিমেন্টেশনের প্রয়োজন, সে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করছে লেখালেখি নিয়ে। বিফোর হি লিভস, আয়ারল্যান্ড ছেড়ে চলে যাওয়ার আগে, হিজ মাদার টেলস হিম, তার মা ছেলেকে বলছে, মা ছেলেকে কি বলছে? She hopes he will learn something of the human heart. It is his wish as well. মা ছেলেকে কি দোয়া করে দিচ্ছে? মা ছেলেকে কি দোয়া করে দিচ্ছে? স্টিফেনের মা স্টিফেনকে কি দোয়া করে দিচ্ছে? He will learn something of the human heart. তার মানে আমরা বুঝতে পারছি যে স্টিফেন ডেডালাস সে হিউম্যান ব্রেইন সম্পর্কে অনেক কিছু জানে, কিন্তু হিউম্যান হার্ট সম্পর্কে মেবি সে কিছু জানে না। যেটা আমরা গত কিছুক্ষণ আগে বললাম যে স্টিফেন সে ইন্টেলেকচুয়ালি খুব ম্যাচিউরড, কিন্তু মেন্টালি হি ইজ নট ম্যাচিউরড। সে ব্রেইন অ্যাক্টিভিটি সম্পর্কে খুব ভালো আইডিয়া আছে, কিন্তু হিউম্যান হার্ট, মানুষের হৃদয়, মন সম্পর্কে তার আইডিয়া খুব কম। স্টিফেন ডেডালাস মায়ের সাথে একমত। ইট ইজ হিজ উইশ অ্যাজ ওয়েল। স্টিফেন স্বীকার করছে যে তার নিজেরও হিউম্যান হার্ট সম্পর্কে আইডিয়া খুব কম। এরপর স্টিফেন ডেডালাস একটা প্রতিজ্ঞা নিল। He resolves to forge in the smithy of my soul the uncreated conscience of my race. এই সেন্টেন্সটা আমাদের ম্যান এন্ড সুপারম্যান নাটকের জন ট্যানারকে আপনাদের যদি মনে থাকে, জন ট্যানারকে মনে আছে? জন ট্যানার, Yes, sir. জন ট্যানারও কিন্তু এই কথা বলেছিল। জন ট্যানার তার সমাজ পরিবর্তনের ইচ্ছা ছিল, জন ট্যানার কিন্তু এই কথাগুলো বলেছিল। এখানে আমরা জন ট্যানারের সাথে স্টিফেন ডেডালাসের একটা কানেকশন পেয়ে যাচ্ছি। মানে কি? মানে হচ্ছে জর্জ বার্নার্ড শর মতবাদের সাথে আমরা জেমস জয়েসের মতবাদের একটা কানেকশন পাচ্ছি। কানেকশনটা অদ্ভুত। কানেকশনটা কি? জন ট্যানার যেমন চেয়েছিল যে সমাজকে সে পরিবর্তন করবে। জন ট্যানার উইল চেঞ্জ দ্য সোসাইটি। কিভাবে? সেটারই ইঙ্গিত এখানে আছে। একই জিনিসটা স্টিফেন ডেডালাসও চাচ্ছে। To forge in the smithy of my soul the uncreated conscience of my race. দেখেন কি লিখা, the uncreated conscience of my race, মানব জাতির যে চেতনা, মানব জাতির চেতনার উন্নয়নে স্টিফেন ডেডালাস কাজ করে যাবে। একই কথা, হুবহু একই কথা বলেছিল জন ট্যানার, জ্যাক ট্যানার একই কথা বলেছিল। সে মানুষের চেতনায় পরিবর্তন আনতে চায়, সে সমাজকে পরিবর্তন করতে চায়। একই কথা, অদ্ভুত ব্যাপার, একই কথা স্টিফেন ডেডালাসও বলছে, দ্য আনক্রিয়েটেড কনসিয়েন্স অফ মাই রেস।
মানব জাতির যে চেতনা, এই চেতনার নির্মাণে সে কাজ করবে। মানে কি, মানুষের যে মানবিকতা, মানুষের যে এথিক্স, মানবিকতা, এটা নিয়ে সে কাজ করবে, মানুষের চেতনা যাতে উন্নত হয়। তাহলে আমরা স্টিফেন ডেডালাসের সাথে জন ট্যানারেরও কানেকশন পাচ্ছি, স্টিফেন ডেডালাসের সাথে আমরা জিমেরও কানেকশন পাচ্ছি। স্টিফেন ডেডালাস, হি হ্যাজ ক্লিয়ার কানেকশন উইথ জন ট্যানার। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যখন সে হিউম্যান রেসের চেতনা নিয়ে, চেতনার উন্নয়ন নিয়ে কথা বলছে, একই কথা জ্যাক ট্যানারও বলেছিল। তাহলে স্টিফেন ডেডালাসের সাথে জ্যাক ট্যানারের একটা কানেকশন আমরা পাচ্ছি। ইভেন আমরা যদি মেন্টাল অ্যাটিটিউড, মেন্টালিটির কথা চিন্তা করি, তাহলে জিমের সাথেও আমরা স্টিফেন ডেডালাসের কানেকশন পাচ্ছি। বারবার কিন্তু বলে এসেছি, এই যে রাহাত আজকে একটু আগে বললো যে স্টিফেন ডেডালাস সে খুবই বুদ্ধিমান, ইন্টেলেকচুয়ালি ম্যাচিউরড, বাট মেন্টালি তার ম্যাচুরিটির অভাব আছে। সে বাস্তবতা সম্পর্কে তার একটা ইনকমপ্লিট আইডিয়া আছে, মানে বাস্তবতা যে আসলে কি সেটা সে জানে না। জাস্ট লাইক জিম যেমন বাস্তবতা সম্পর্কে তার একটা অস্পষ্ট ধারণা ছিল, স্টিফেনের বেলায়ও সেটা সত্যি। স্টিফেন যেমন নিজেকে হিরো মনে করতো জিমের মতো, জিমও নিজেকে হিরো মনে করতো না, জিম নিজেকে হিরো মনে করতো, স্টিফেনও নিজেকে হিরো মনে করতো। শুধু পার্থক্য হচ্ছে জিম খুব মিশুক ছিল আর স্টিফেন ডেডালাস হচ্ছে খুবই ইন্ট্রোভার্ট। সে অন্য বন্ধুদের সাথে মেলামেশা করে ঠিকই, কিন্তু তার মন অন্য জগতে হারিয়ে যায়। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকের মাধ্যমে জেমস জয়েস আমাদেরকে বারবার তার মনের ভেতরে নিয়ে গেছেন। এরপর আমরা লাস্ট যে লাইনটা দিয়ে আজকের লেকচার শেষ করব সেটা হচ্ছে স্টিফেন ডেডালাস ইনভোকস ডেডালাস। ডেডালাসের গল্প আমরা পড়েছি, গ্রিক মিথোলজির ডেডালাস। হি ইনভোকস ডেডালাস, the mythical artificer, and he makes his way into the world. ডেডালাস যেমন পালিয়ে গিয়েছিল বন্দিশালা থেকে, আমাদের স্টিফেনও সে পালিয়ে যাচ্ছে বন্দিশালা থেকে। কোন সেই বন্দিশালা? তার ফ্যামিলি তার বন্দিশালা, সোসাইটি বন্দিশালা, রিলিজিয়ন হচ্ছে বন্দিশালা, পলিটিক্স বন্দিশালা, আয়ারল্যান্ড পুরো দেশটাই একটা বন্দিশালা। ডেডালাস লিটারালি ডানা বানিয়ে উড়ে পালিয়ে গিয়েছিল। আর এখানে মেটাফরিক্যাল এসকেপ, এই যে ফ্লাইট অফ স্টিফেন, স্টিফেন যে পালিয়ে যাচ্ছে, এই যে তার ফ্লাইট, এটা হচ্ছে মেটাফরিক্যাল। এটাই আপনারা খুব ডিটেইলে বুঝতে পারবেন। এই অ্যানালিসিস পার্টটা আপনারা নিজেরা পড়বেন, এটা আপনাদের ফাইনালের জন্য এবং পরবর্তীতে আপনাদের এর জন্য যে প্রেজেন্টেশনটা আপনারা রেডি করবেন তার জন্য কাজে লাগবে। এই অ্যানালিসিস পার্টটা খুব মন দিয়ে পড়বেন নিজেরা। এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট সেন্টেন্স আছে, অ্যাট লিস্ট হাইলাইটেড অংশগুলো খুব মন দিয়ে পড়বেন। এখন আমার কাছে যদি এটার ব্যাখ্যা থাকে লেকচারে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব, এটা আপনারা দেখে নেবেন। এখানে হাইলাইটেড অংশগুলো অবশ্যই পড়বেন। হাইলাইট করা অংশগুলো নিজেরা অবশ্যই পড়বেন। আমি যদি আমার কাছে যদি মানে এক্সপ্লেনেশন থাকে এটা আপনাদের সাথে শেয়ার করে দিব। ওকে এভরিওয়ান, সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সাবধানে থাকবেন।